আসসালামু আলাইকুম 24 ব্যাচ। আজকে হচ্ছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম গেছে। তো ওই ফিজিক্স ফার্স্ট পেপার এক্সামের সলভ এমসিকিউ প্লাস রিটেন, এমসিকিউ প্লাস রিটেন দুইটা হচ্ছে ইনশাল্লাহ সলভ করে দিব। তো এটা হচ্ছে ঢাকা বোর্ডেরটা সলভ করবো, বুঝছো? আর হচ্ছে ঢাকা বোর্ডের কোশ্চেন হচ্ছে দেখলাম আমি একদম ইজি কোশ্চেন করছে, সবচেয়ে ইজি কোশ্চেন করছে, বুঝছো? মানে আমি এই যে একটু পর সলভ করাবো, করলে বুঝবা যারা এক্সাম দিছো আশা করি ভালো দিছো। ঠিক আছে? তো আমি এখন সলভ করাবো, দেখলে বুঝবা ভাই, একদম ইজি। যারা অন্যান্য বোর্ডে আছো, তো আর এই কোশ্চেনে ফুল মার্কস পাওয়া সম্ভব বা পাওয়া উচিত আর কি, বুঝছো? যারা ঢাকা বোর্ডে আছো। আচ্ছা চলো আমরা কথা না বলে হচ্ছে সিকিউ আগে, এমসিকিউ সলভ করাবো আমি, তারপর হচ্ছে সিকিউ সলভ করাবো। তো এটা হচ্ছে সেট খ, ঠিক আছে? যাদের সেট খ আছে তারা মিলাতে পারো, অথবা মানে মিলাতে পারো আর কি। আচ্ছা, বা দেখো, তারা যারা অন্যান্য ব্যাচে আসছো তারা হচ্ছে দেখে রাখো যে বোর্ড কোশ্চেন কেমন আসে ঢাকা বোর্ডে। তো মোটামুটি সহজই করো, অত কঠিন করেন। আচ্ছা দেখো এখানে কি বলছে, 1 নাম্বার এমসিকিউ কি বলছে, আর আমি ব্যাখ্যা সহ সলভ করবো সব, বুঝছো? একদম ব্যাখ্যা সহ। সো একটু টাইম লাগবে। সিকিউ প্লাস এমসিকিউ, আগে এমসিকিউ করি পরে সিকিউ করবো আর কি। আচ্ছা, এখানে কি বলছে 1 নাম্বারে, 10 গ্রাম ভরের একটি, ধরো একটি বলের ভর দেওয়া আছে 10 গ্রাম, এবং সেটি এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটি উলম্ব দেওয়ালে আনুভূমিক ভাবে আঘাত করে একই বেগে ফিরে আসলো। আচ্ছা, ধরো আমি চিত্রটা আঁকি। ধরো এটা একটা দেওয়াল, এই দেখো একটা বল, এই যেখানে একটা বল, সে বলের ভর দেওয়া আছে 10 গ্রাম, ওকে ঠিক আছে। সে ফার্স্টে একদম দেখো আঘাত করছে কত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে, 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে, এবং বলছে কি এ তো ফিরে আসবে ভাই, কত বেগে ফিরে আসবে? সেম বেগে, 100 সেন্টিমিটার পার সেকেন্ড। কিন্তু দেখো, এটা তো একটা রেফারেন্স ধরতে হবে কি ভাই, এটা তুমি একটা যে কোনো একটাকে পজিটিভ ধরলে, তার মানে কি এটা যেহেতু ফিরে আসতেছে বিপরীত দিকে, তার মানে এটা নেগেটিভ হবে। ঠিক আছে? আচ্ছা, এবং এর ভর দেওয়া আছে কত, এই 10 গ্রাম। কোশ্চেন কি বলছে, দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত বের করতে বলছে। মানে আমরা তো জানি ভাই, হ্যাঁ, বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত হচ্ছে আমরা জানি ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে কি এম ভি মাইনাস ইউ, তাই না? বলের ঘাতে ইকুয়াল ভরবেগের পরিবর্তনের সমান। ভর সাবধান, এখানে কিন্তু ডাইন সেকেন্ডে বের করতে বলছে। তার মানে কি, সবগুলা সিজি আছে। ভর 10 গ্রামে রাখবা, আবার কেজিতে নিও না, কারণ কি তোমার নিউটনে বের করতে বলেনি। ঠিক আছে? ইন্টু ভি কত বলতো, এটা ইউ আদি বেগ, এটা শেষ বেগ। ভি কত, -100 সেন্টিমিটার পার সেকেন্ডে রাখবা, কারণ কি ডাইন সেকেন্ডে অ্যান্সার বের করতে বলছে। ভি মাইনাস ইউ কত, ইউ প্লাস 100, এই দেখো। আচ্ছা, তাহলে কত আসে এখানে, মাইনাস তোমার 200 × 10, তাহলে কি -2000। তো এটা পজিটিভ মান নিয়ে আসে কত, 2000। অ্যান্সার এটার ঘ, একের ঘ, ঠিক আছে? 2000 অ্যান্সার। ওকে, এত কঠিন? বুঝছো আশা করি। 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে, এক সেকেন্ড, 2 নম্বর বলছে, এটাও নিউটনের বলবিদ্যা থেকে আসছে। সেটা কি, একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে, টি ইকুয়াল 1 সেকেন্ডে তার ভরের এত অংশ, এত ভাগ গ্যাস এত বেগে নির্গমন করে রকেটটির ত্বরণ বের করতে বলছে। এটা তো ভাই ইজি। রকেটের ত্বরণ ধরো একটা রকেট, এটা রকেট, আমি জাস্ট র্যান্ডমলি আঁকাচ্ছি আর কি। এর রকেটের একটা ভর আছে এমজি, এবং জি কাজ করে নিচে, যে বল দ্বারা এমজি, ভরের কারণে যে বল হয়, আর এর উপরের দিকে একটা বল কাজ করতেছে। আচ্ছা, এখন আমরা কি এখান থেকে লিখতে পারি, আর রকেট তো উড্ডয়ন করবে, তার মানে কি উপরের দিকে এই এফটা বড় হবে, তাহলে কি এফ মাইনাস এম জি ইজিক্যাল এম এ লিখতে পারি। হ্যাঁ ভাই লিখতে পারি। এই এফটা কি ভাই, এই এফ এর জায়গায় ভি আর ডিএম বাই ডিটি লিখতে পারি। হ্যাঁ ভাই লিখতে পারি। মাইনাস এম জি, আর এখন বুঝো না ভাই, এটা কিন্তু বেসিক ক্লাস না, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ত্বরণ কি আসে দেখো তো, এই এমটা ভাগ করে দাও, তাহলে কি এখানে জাস্ট জি থাকে, আর এখানে কি ত্বরণ আসে 1/m। এই পাশে যদি দেই 1/m, ভি আর ডিএম বাই ডিটি মাইনাস শুধু জি, কারণ কি এম দিয়ে ভাগ করছি। আচ্ছা, এখন সুন্দর বসায় দাও। বলছে কি প্রথম সেকেন্ডে, আচ্ছা 1/m ওর মতো রাখি, কিন্তু ভি আর রকেটে এত বেগে নির্গমন করবে কত, 2400 দেওয়া আছে, এর মান 2400, ইন্টু এই এখন আসে ডিএম বাই ডিটি, ডিটি কি 1 সেকেন্ডে, এই যে দেখো প্রথম সেকেন্ডে এর ভরের এত ভাগ, তার মানে কি 1/60 ইন্টু এম, এই যে এর ভরের এত ভাগ, এর উপরের এম, এই এম কাটা, তাহলে কি 2400/60, 2400/60, আহ 2400/60 যদি দাও তাহলে আসবে 30.2, 30.2 একক কি, ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে 30.2, এটা অ্যান্সার, 2 এর গ অ্যান্সার। আচ্ছা, গেল এতটুক। এখন আসি 3 নম্বরে, দেখো এই তো ভাই একদম ইজি দিছে, দেখো কি বলছে 3 নম্বরে। আচ্ছা,
একের হচ্ছে, একের ছিল ঘ, দুইয়ের ছিল 30.2। ওকে, 3 নাম্বার কি বলছে? আবিদ, ক্যালকুলেটর দিও। আচ্ছা, 3 নাম্বার কি বলছে? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস 125x=0 সমীকরণ অনুযায়ী সংশ্লিষ্ট কণাটির কি, এই যে কম্পাঙ্ক হাবিজাবি। আচ্ছা, তার আগে এটাকে আমরা সাধারণ ফরম্যাটে নিয়ে যাই। কোন ফরম্যাটে নেব ভাই? ওই যে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x=0, এটার সাথে যদি নিতে চাও, তার মানে কি এই 5 দ্বারা ভাগ করতে হবে। এখন 125 যদি 5 দ্বারা ভাগ করো তাহলে আসবে 25। তার মানে কি বলতে পারি ওমেগা স্কয়ার 25। এ ভাই, এই এইচএসসি পরীক্ষা দিছো, এখন বলো না এগুলো কিভাবে লিখতেছি, ঠিক আছে? তো এখান থেকে ওমেগা কি আসে? 5। আচ্ছা, এখন ওমেগা কি ভাই? ওমেগা হচ্ছে কৌণিক বেগ। ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। তার মানে কৌণিক বেগ আর কৌণিক কম্পাঙ্ক 5। কৌণিক বেগ 5, কৌণিক কম্পাঙ্ক 5, 2 আর 3 সঠিক। আচ্ছা, এখন এক কি বলছে? কম্পাঙ্ক 5। এই ভাই, আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল 2 পাই এফ, এর মান দেওয়া আছে 5, তাহলে কম্পাঙ্ক কত হবে? 5/2 পাই। তার মানে কি এটা ভুল। অ্যান্সার হবে 2 আর 3। অ্যান্সার হবে 2 আর 3। 2 আর 3 অ্যান্সার হবে। 2 আর 3 অ্যান্সার হবে। এই যে 2 আর 3, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যাই। 2 আর 3 কি বলছে এখানে? এটা কাজ ক্ষমতা শক্তি থেকে দিছে, ভর কেন্দ্রের সরণ রিলেটেড। আচ্ছা দেখো কি বলছে। 100 গ্রাম ভর ও 1 সেন্টিমিটার পুরুত্বের একটি মিটার স্কেল, মানে কি মিটার স্কেলের দৈর্ঘ্য 1 মিটার, খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেল। আচ্ছা, জি দেওয়া আছে এত মিটার পার সেকেন্ড, বলছে ভর কেন্দ্রের সরণ কত সেন্টিমিটার। আচ্ছা, এটা একটু, এই এমসিকিউটা একটু সাবধান। দেখো, ধরো একটা, একটু বড়, হ্যাঁ, একটা মিটার স্কেল, ধরো এর দৈর্ঘ্য 1 মিটার। ওকে ভাই, বুঝলাম 1 মিটার। আচ্ছা, এখন এই দৈর্ঘ্যটাকে আমি হচ্ছে এ ধরলাম। এই যে এটাকে এ, আচ্ছা, এটা এ, এতটুকু কত হবে ভাই? সেমই তো, এইটাই তো খাড়া অবস্থা থেকে ভূমিতে পড়ছে, এটা এ। আচ্ছা, এটাই বুঝলাম। এখন তোমার বলছে কি ভরকেন্দ্রের সরণ, একটু সাবধান। এই খাড়া অবস্থা ভরকেন্দ্রের সরণ এটা, সরণ অবস্থা ভরকেন্দ্রের সরণ এটা। তার মানে এখন তোমার কতটুকু লাগবে ভাই? দেখো কতটুকু লাগবে। এটা মাঝখান দিয়ে যেতে যেতে যেতে, আর এটা তো এখানে, এই যে এই এইচটা লাগবে, এই এইচটা লাগবে। এটা বের করতে বলছে, তাই না? এই এইচটা বের করতে বলছে। আচ্ছা, আমি কিভাবে বের করতে পারি? আর এতটুকু যদি আমি এর হচ্ছে পুরুত্ব, বা এটাকে আমি সি ধরি, এতটুকু সি ধরি। আচ্ছা, এখন পুরাটুক এ, ভাই অর্ধেক কত হবে? a/2। আচ্ছা, and এইটার অর্ধেক মানে কি? এটা এ হলে এটাও তো a/2। ওকে, বুঝলাম, এটা a/2। আচ্ছা, এখন এইটা সি, তাহলে এতটুকু কত হবে ভাই? c/2। এতটুকু c/2 হলে ভাই এতটুকু কত হবে? c/2। হ্যাঁ ভাই, বুঝলাম, এতটুকু c/2। এখন দেখো, এখন আমার লাগবে এতটুক, বাট আমি পাইছি পুরাটুক আর এতটুক। তাহলে কি পুরাটুক থেকে এতটুক বাদ দিলে তো এতটুক পাবো। তার মানে সুতরাং এইচ কি হবে? a/2 মাইনাস c/2। বুঝছো কি বুঝনি? শেষ। এখন কি এ কত? এ হচ্ছে মিটার স্কেল, তার মানে কি এটা সেন্টিমিটার বের করতে বলছে। তাহলে আমরা জানি 1 মিটার ইজ 100 সেন্টিমিটার। 2/2 মাইনাস সি কত দেওয়া আছে? 1 সেন্টিমিটার পুরুত্ব, তাহলে 1 সেন্টিমিটার ভাগ 2। 100/2 50। 50 থেকে হাফ বাদ দিব কত? তোমার হচ্ছে 49.5। অ্যান্সার কই? 49.5, ঠিক আছে? এত সেন্টিমিটার, এত কি সেন্টিমিটার আমরা বের করছি, এত সেন্টিমিটার। অ্যান্সার 49.5, ঠিক আছে? ওকে, এখন তার মানে বা, এর হচ্ছে আমরা সরণ পেলাম 49.5 সেন্টিমিটার। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনে কি বলছে ভাই? বলছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এই, এটা তো শেষ। তুমি 4 নাম্বার পারছো মানে এটা এমনি পারবা। 4 নাম্বার না পারলে এটা পারবা না আর কি। কৃত কাজ কি? W=mgh। আর জুলে বের করতে বলছে। এখন তার মানে কি এর ভর দেওয়া আছে নিশ্চয়ই, নিশ্চয়ই এর ভর দেওয়া আছে। 1 সেকেন্ড, এর ভর কত দেওয়া আছে? 100 গ্রাম। আর এইচ তো বের করছি 49.5, তোমার হচ্ছে সেন্টিমিটারে। ভর 100 গ্রাম দেওয়া আছে। সো এটা যদি করি তাহলে কি এমজিএস করো, শেষ করে ফেলো তোমরা। W=mgh, ভর হচ্ছে 100 গ্রাম। এটাকে কেজিতে নিবো, 1000 দ্বারা ভাগ। mg 9.8। এইচ হচ্ছে কত? আমরা 4 নাম্বার থেকে বের করছি 49.5 সেন্টিমিটার। তো আমরা জানি 1 সেন্টিমিটার ইজ 100 10⁻²মিটার। তো এটাকে যদি করো তাহলে আসবে হচ্ছে 0.4851। 0.4851 এত জুলে আসবে, ঠিক আছে? আমরা সব এসআইতে করছি। 0.4851 এটা অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, ওকে। 6 নম্বর কি বলছে? একটি বস্তু কণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ কি? এ ভাই, এটা তো শূন্য। বলতো কারণ কি? কারণ ওই যে অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি,
আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফএস, এফ কি এমজিএস কস থিটা, কস 90 ডিগ্রির মান কত? জিরো, এজন্য জিরো। ঠিক আছে, এটা তো ডাইরেক্ট একটা বস্তুকে সুতায় ঘুরাইতেছো বা বৃত্তাকার পথে যেকোনো বৃত্তাকার পথে যেকোনো একটা বস্তু সুতায় বেঁধে ঘুরাও না কেন, এর কৃতকাজের পরিমাণ হচ্ছে শূন্যই হবে। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে? 7 নাম্বার, 7 নাম্বার কি বলছে? ভূপৃষ্ঠে 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 একটি দোলক ঘুরে 1 সেকেন্ডে একবার টিক শব্দ করে কার্যকরী দৈর্ঘ্য বের করতে বলছে মিটার। আরে ভাই, এটা তো আচ্ছা 1 সেকেন্ডে একবার টিক শব্দ করে, তার মানে কি এর পর্যায়কাল কত হবে ভাই? 2 সেকেন্ড। ঠিক আছে, এখানে টুইস্ট, আর কিছু না। 1 সেকেন্ডে একবার টিক শব্দ করে, বাট আমরা তো পর্যায়কাল জানি কি, 2বার করবে, তাই না? আদি অবস্থা থেকে যাবে আবার ওইখানে ফিরে আসবে, এটাই তো পর্যায়কাল। তো 2 সেকেন্ড হবে। ওকে, আর কি শেষ? টি আমরা জানি টি ইজ ইকাল 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে 2 বসাও, 2 ইজ ইকাল 2 পাই ইন্টু রুট ওভার এল। জি কত? ভূপৃষ্ঠের, যেহেতু ভূপৃষ্ঠের অভিস্থ 9.8, এখান থেকে এল বের করবা। এখান থেকে এল বের করবা, এল বের হবে 0.9929, 0.9929 এত মিটার। 0.992 বলতে ছি আর কি লিখতে পারি। ঠিক আছে, 7-3 অ্যান্সার। ওকে, নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে কি বলে? আরে এটা তো পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, কারণ কি একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে যেই গতির পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, এটা তো ওকে ছিল। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের গতিশক্তি কি? এটা তো জিরো, কই জিরো। আবার অনেকে সর্বনিম্ন দিও না। ঠিক আছে, সর্বনিম্ন দিও না, জিরো হবে। কারণ কি পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তনটা, পরম শূন্য তাপমাত্রা সংজ্ঞা জানো? আচ্ছা, ওদিকে যাইতেছি না যদি, আচ্ছা আমি একটু বলি। কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো ভাবে এই কথা বলতে হবে, কল্পনাযোগ্য সর্বনিম্ন আহ, কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিক ভাবে শূন্য হয়ে যায়। ঠিক আছে, আর এখন একটা গ্যাসের আয়তন শূন্য মানে কি এর গতিশক্তিটা শূন্য হবে। সর্বনিম্ন না, কিন্তু অনেকে সর্বনিম্ন অ্যান্সার করতে পারে। ঠিক আছে, আর সর্বোচ্চ আর অসীম এটা তো প্রশ্নে আসে না। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে যাব, কি বলছে? 10 নাম্বার। ওকে, কি বলছে? আহ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন স্থির রেখে, আচ্ছা আয়তন স্থির, আচ্ছা আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলো। ওকে, আয়তন স্থির। আহ 10 নম্বর কি বলছে? উদ্দীপকের ঘটনা নিচের কোন সূত্রকে তোমার হচ্ছে সমর্থন করে? বলের সূত্র না ভাই, চার্জের সূত্র না। কারণ কি বলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে, চার্জের সূত্রে চাপ স্থির থাকে। বাট এটা তো আয়তন স্থির থাকে, কোনটা? এই যে চাপের সূত্র। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে ভাই, আয়তন স্থির থাকলে কোন সূত্রটা আসে? ওই যে যদি কোনো একটা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন স্থির থাকে, তাহলে চাপটা হয় তার তাপমাত্রার সমানুপাতিক। এখান থেকে সূত্র আসে P1 ভাগ T1 ইজিক্যাল P2 ভাগ T2। এই যে সূত্র আসছে। ওকে, এখন তারপরে 11 নম্বর কি বলছে? ঠিক আছে, তাহলে 10-এর অ্যান্সার কত? 3। ওকে, গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা, এই এটা তো ভাই দেখো, আমরা এখান থেকে সূত্র আসলে কি P1 ভাগ T1 ইজিক্যাল P2 ভাগ T2। আচ্ছা, এখন এখানে T1 দেওয়া আছে, এটা T1 তাপমাত্রার বা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি গ্যাসের আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করছে, কারণ আদি চাপ ধরি পি, P2 কত হবে? দ্বিগুণ করছে 2P। P1 কে পি ধরি, T1 কত? 27 যোগ 273, মানে কি 300, 273, 300 আর কি। P2 কত হবে? 2P, P কাটা আর কি ভাগ T2, শেষ চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলছে। তাহলে T2 কত হবে? 300 × 2 মানে কি 600 কেলভিন। 600 কেলভিন স্যার। দেখি 600 কেলভিন কোথায় আছে? 600 কেলভিন কোথায়? এই যে 11-1 অ্যান্সার, 11-1 অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা একটি দ্বিপরমাণু গ্যাসের সাধারণ মাত্রা হারে 5। এক পরমাণু কত? এক পরমাণু যদি বলতো তাহলে 3 হতো অ্যান্সার। ঠিক আছে, দ্বিপাণু বলছে তাহলে 3 5 এভাবে যাবে। ওকে, কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের, আরে এটা কি দিছে দেখো, আমরা জানি গতিশক্তির সূত্র কি? পি স্কয়ার ভাগ গতিশক্তির সাথে ভরবেগের একটা সূত্র আছে, বলতো কি? ইকে ইকুয়াল পি স্কয়ার ভাগ 2m, তাই না? কারণ বলো না ভাই, এটা এখন আমি প্রমাণ করে দেখাবো। এটা এটা প্রমাণ করার ক্লাস না এটা। ঠিক আছে, ওকে। এখন কি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি আসলো? ইকে সমানুপাতিক পি স্কয়ার, এটা কি গতিশক্তিটা তার ভরবেগের বর্গের সমানুপাতিক, বর্গমূলের না কিন্তু, বর্গের। ওকে, এই যে বর্গের সমানুপাতিক, অনেকে ভুল করে বর্গমূলে দিতে পারো, বর্গমূল তো রুট হলে হইতো, এটা তো বর্গের সমানুপাতিক। ঠিক আছে, বর্গের সমানুপাতিক। ওকে, তারপর কি আসে? নিচের কোনটিতে সবগুলো ভেক্টর রাশি? আচ্ছা এটা তো ইজি। কোনগুলো ভেক্টর রাশি বলো? ভর, সময়, বেগ না ভাই। ভেক্টর রাশি মানে কি? যেগুলো মানও আছে দিকও আছে। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ, ত্বরণ, কণিক বেগ, ভরবেগ, কণিক ভরবেগ না। চৌম্বক ক্ষেত্র, টর্ক, কণিক, হ্যাঁ এই যে দেখো, যেমন একটা উদাহরণ দেই, চৌম্বক ক্ষেত্র এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আমি যদি বলি নিচের কোনটি ভেক্টর রাশি, মনে রাখার একটা ইয়ে আছে যে, ওই যে সাধারণভাবে সকল তরুণের প্রবল টক দই প্রিয়, ওইখান থেকে ওই যে টক, টর্ক, এই যে, তার মানে কি এটা অ্যান্সার হবে? বুঝছো? তো ওদিকে যাইতেছি না। টর্ক কি? যেমন টর্ক কি?
টর্কের টাউ দ্বারা প্রকাশ করা হয় আর ক্রস এফ, ঠিক আছে? তো এখান থেকে আসে কি আর এফ সাইন থিটা। তো এটা তো মান আছে, ঠিক আছে, সো টর্ক এটাই অ্যান্সার হবে আর কি, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে তারপরে যাই। আহ তারপর হচ্ছে কি বলছে, হ্যাঁ, একটি দেয়াল ঘড়ি পশ্চিম দেওয়ালে টাঙানো আছে। যদি ঘন্টার কাঁটাকে পি ভেক্টর এবং মিনিটের কাঁটাকে কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাহলে, আচ্ছা, এই দুটো এমসিকিউ সুন্দর আছে, দেখো। একটি দেয়াল, আচ্ছা, তার আগে আমি একটু স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকাই। এটা হচ্ছে ধরো উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, তাই না? ওকে, বলছে একটা দেয়াল ঘড়ি পশ্চিম দেয়ালে টাঙানো আছে, মানে ধরো এই যে এটা পশ্চিম না, ধরো এখানে সামথিং, এখানে দেওয়াল আছে একটা, একটা দেওয়াল ঘড়ি আছে। দেয়াল ঘড়ি এখানে থাকে 12টা 12, এখানে 1 2, এটা হচ্ছে 3 4 5, এটা হচ্ছে 6 7 8, এদিকে 9 10 11, তাই না? ওকে, এটা হচ্ছে দেয়াল ঘড়ি। এখন বলছে ঘন্টার কাঁটাকে পি ভেক্টর এবং মিনিটের কাঁটাকে কিউ ভেক্টর, ওকে, ঠিক আছে, নির্দেশ করা হয়। বলছে 12টা 15 মিনিটে পি ক্রস কিউ এর দিক কত হবে, দিক হবে, মানে এই দিকটা কোন দিকে হবে আর কি। 12টা 15 মিনিটে, আচ্ছা, মানে বলতো 12টা 15 মিনিটে ঘন্টার কাঁটা কোথায় থাকে, মিনিটের কাঁটা কোথায় থাকে, এটা তোমার আগে বুঝতে হবে। এই তো বুঝোই, এই যে এখানে থাকবে ঘন্টার কাঁটা, তাই না? এক সেকেন্ড, হ্যাঁ, এই যে এখানে ঘন্টার কাঁটা, এটাকে আমরা কোনটা দ্বারা প্রকাশ করছি ভাই? পি ভেক্টর। সরি, আমরা না, ওখানে কোশ্চেনে দেওয়া আছে। আর 12টা 15 কখন বাজে, যখন এখানে আসে, মিনিটের কাঁটা 3-এর জায়গায় আসে। আর এটাকে কিউ ভেক্টর কোশ্চেনে ডিনোট করতে বলছে, ওকে। এন্ড বলছে এই দুটা যদি পি ক্রস কিউ করি, তাহলে বলছে এর দিকটা কি হবে। আচ্ছা, এখন তুমি স্কুল বস চিন্তা করো, দেখো, আহ, তুমি যদি এটা কোন দিকে ঘুরতেছে বলো তো, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে না? এখন তুমি তুমি ডান হাতটা নাও, ডান হাত নিয়ে তুমি আগে আহ ওই আমি যদি বলি বোতলের মুখা যেদিকে খুলে না, ওদিকে একটা, ওদিকে দাও, মানে ঘড়ির কাঁটার বিপরীতে তুমি ডান হাতটা ঘুরাও, ডান হাতটা এদিকে ঘুরাও, তাহলে দেখবা আমার এই কি বুড়ো আঙ্গুলটা উপরের দিকে আসতেছে, ঠিক আছে, উপরের দিকে। আর যদি উল্টা করো তাহলে কি হবে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে ওটা ওটা ভিতরে চলে যাবে, বুঝছো? তার মানে আর এটা তো তুমি হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরাচ্ছ, তার মানে এটা ভিতরের দিকে চলে যাবে। আর এটা কোথায় আছে, এটা কোন দেয়ালে আছে, পশ্চিম, অ্যান্সার হবে পশ্চিম। বুঝছো কি বুঝান? আমি আরেকবার বলতেছি, দাঁড়াও এক second। এখানে তোমার বলছে 12টা 15 মিনিটে যদি পি ক্রস কিউ করি তাহলে বলছে এর দিকটা কত হবে। আচ্ছা, কোন একটা ক্রস গুণ ফল যখন আমরা করি তাহলে এর দিকটা সাধারণত হয় জানো কি, এই দুইটার লম্ব বরাবর হয়, অলওয়েজ, অলওয়েজ লম্ব বরাবর হবে। এর তোমার হচ্ছে এই দিকটা পি ক্রস কিউ যদি করি, এখন লম্ব বরাবর দুই ভাবে হতে পারে। একটা, তুমি যদি ঘড়ির কাঁটার দিকে আঙ্গুলটা নাও, সহজভাবে উদাহরণ দেওয়ার জন্য, তুমি মুখ হাত খুলো কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তুমি যদি আঙ্গুল এটা ঘুরাও হাতটা এইভাবে, তাহলে দেখবা তোমার বুড়ো আঙ্গুলটা বাইরের দিকে ডিনোট করতেছে। আর যদি এদিকে ঘোরাও তাহলে দেখো ভিতর দিকে যাবে। এখন এটা তো ঘড়ির কাঁটার দিকে, তার মানে ভিতর দিকে যাবে, তার মানে কি পশ্চিম অ্যান্সার হবে, এই যে পশ্চিম দিক, ঠিক আছে? আচ্ছা, খুবই সুন্দর এমসিকিউ। 16 নম্বর কি বলছে, ঘড়িতে যখন 12টা বাজে ওই মুহূর্তে কি হবে, এই 4টা জিনিস দেওয়া আছে। আচ্ছা, ঘড়িতে যখন 12টা বাজে, এখন একটা ঘড়ি ধরো আগাচ্ছি, 12টা বাজে, তার মানে কি, এটা 12টা, এখানেও ঘন্টার কাঁটা পি ভেক্টর, এখানেও মিনিটের কাঁটা সেম। তা আমরা কি বলতে পারি এই দুইটা সমান্তরাল আছে ভাই? এই এদিকে আছে একটা ভেক্টর, সেম আর একটা ভেক্টর এদিকে আছে বা এর উপরে আছে, সমস্যা কি? দুইটা তো সমান্তরাল আছে। এখন বলো, যদি ক্রস গুণফল 0 হয় ওই ভেক্টরটা সমান্তরাল হয় কি হয় না? হ্যাঁ ভাই, হয়। অ্যান্সার কোনটা, ক নাম্বার? যদি এটা এভাবে থাকতো, যদি বলতো ওই মুহূর্তে কি হইতো, তখন বলতো কি বলতো, ডট গুণফল 0। কারণ কি, যদি দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয় তখন কি বলতো, লম্ব বরাবর থাকে, পরস্পর লম্ব, বা এর মাঝখানের কোনটা হয় 90 ডিগ্রি। বাট এটা তো সমান্তরাল চাইছে, আর সমান্তরাল হয় কি যখন ক্রস গুণফল 0 করি। বুঝছো? 15 16 এমসিকিউ, ভালো এমসিকিউ ছিল 15 16। আচ্ছা, তারপরে যাই। আচ্ছা, এখানে কাজ করতেছেন, ওকে। 17 নাম্বার, এই এটা কি দিছে, ভেক্টর থেকে দিছে, বলছে এর ক্রস গুণফল যদি 0 হয়। আচ্ছা, নেবলা ওই ওই ভেক্টর কি বলে ওটাকে, ভেক্টর ক্যালকুলাস থেকে দিছে আর কি, ভেক্টরের লাস্ট টপিক দেখো, ভেক্টর চ্যাপ্টার। তো বলছে কি, যখন ক্রস গুণফল নেবলার সাথে ক্রস গুণফল করি তখন কি হয় বলতো, সেটা হচ্ছে আহ অঘূর্ণনশীল হয়, অঘূর্ণনশীল এবং এবং সংরক্ষণশীল হয়। কি বললাম? ইররোটেশনাল এবং সংরক্ষণশীল হয়, ঠিক আছে? আচ্ছা, আর যদি ডট গুণফল 0 হয় তখন কি হবে, ধরো একটা নেবলা, এর যদি ডট গুণফল যদি 0 হয় তখন কি হবে জানো? যদি এই, সরি, ডট গুণফল যদি তিন ভাবে হইতে পারে, একটা পজিটিভ,
একটা নেগেটিভ, একটা জিরো। যদি ডট গুণফলটা জিরো হয় তাহলে ছড়িয়ে যাবে জিনিসটা, আর ছড়িয়ে যাওয়া মানে ঘনত্ব হ্রাস। আর যদি এটা নেগেটিভ হয় তার মানে কি জড়ো হবে, মানে কি ঘনত্ব বৃদ্ধি। আর যদি জিরো হয় তাহলে সলিড অর্ডার হবে। ওটা তো ডট গুণফলের কেসে, এখানে তো ক্রস গুণফল বলছে, তার মানে কি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হবে। এই যে অঘূর্ণনশীল এবং সংরক্ষণ, এক আর দুই আনসার। 17 ক, বুঝছো? আচ্ছা গেল, 17 নাম্বার গেল। এখন হচ্ছে 18তে আসে। বলছে কি, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। ওকে ঠিক আছে, নিচের কোনটি সত্য? মানে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, যেইখানে ওই ওই গাড়িতে সবসময় তার বেগটা সমান থাকবে। ওকে, মানে একই বেগে যাচ্ছে আর কি। গাড়িটার উপর কোনো বলে ক্রিয়া করছে না, এটা তো আগেই বল। বল কিভাবে ক্রিয়া করছে? বল তো ক্রিয়া করছে দেখে তো গাড়ি যাচ্ছে সমবেগে। আচ্ছা, গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান। হ্যাঁ, দেখো, ধরো এখানে একটা গাড়ি সামথিং, এই গাড়িটা এফ বলে যাচ্ছে। এখন একটা গাড়ি তো এখানে ঘর্ষণ বল যদি থাকে, এটাকে যদি এফ, এফ কি কে ধরি ঘর্ষণ বলকে, যদি এফ ইজিক্যাল এফ কে হয় তখন এটা সমবেগে যাইতে যাবে, তাই না? এফ আর এফ কে এটা সমান, তখনই সমবেগে যাবে। এটা অ্যান্সার হইতে পারে, হ্যাঁ, এটা অ্যান্সার। গাড়ি দ্বারা প্রযুক্ত বল, গাড়ি দ্বারা প্রযুক্ত বল এই যে এফটা ঘর্ষণ বলের চেয়ে বেশি না ভাই, এফটা যদি এফ কে থেকে বেশি হয় তাহলে তো এটা সমবেগে যেতে যাবে না, ঠিক আছে? গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে কম, এই ঘর্ষণ বলের চেয়ে কম হলে তো গাড়ি তো সামনেই যাবে না, ঠিক আছে? তার মানে খ নম্বর অ্যান্সার। ওকে, তারপর কি বলছে? বস্তুর গতি জড়তা কোনটি সমানুপাতিক? বস্তুর গতি জড়তা, আচ্ছা এখানে শুধু জড়তা বলে না, কি বলছে? গতি জড়তা কোনটি সমানুপাতিক? ভর এত হতে পারে না, কারণ শুধু জড়তা দিলে ভর হতো, জড়তার সাথে ভর, বাট গতি আছে, তার মানে কি বেগ তো হবে না, বল তো হবে না, ভরবেগ আছে। দেখো, গতি একটা বেগ আছে, জড়তা ভর, এই যে বস্তুর গতি জড়তা ভরবেগের সমানুপাতিক, বুঝছো? যেহেতু গতি জড়তা বলছে, শুধু জড়তা বলে নাই। ওকে, আচ্ছা, এখন তারপর কি? ওকে, তারপর হচ্ছে মহাকর্ষ বিভবের একক চাইছে আর কি, 20 নাম্বার। 1 সেকেন্ড আমি তো নিচে স্লাইডটা করি। আচ্ছা, মহাকর্ষ বিভবের একক কি? ভোল্ট, এই তো ভাই, এটা শুধু বিভবের একক। আচ্ছা দেখি, এটা আর তিনটার ভিতরে কনফিউশন থাকতে পারে অনেকে। আচ্ছা দেখ, মহাকর্ষ বিভবের সংজ্ঞাটা কি আসলে? সংজ্ঞা আমি কিন্তু লিখে দিব না, সংজ্ঞা জাস্ট বলি। আহ, অসীম হতে, অসীম হতে আহ, তোমার হচ্ছে অসীম দূরত্ব হতে একক ভরের, রিপিট, অসীম দূরত্ব হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, আমি আবার বলতেছি, অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় বিভবের মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো ভিতরে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয়, এবং সেটা একক ভরের বস্তুকে, এই যে অসীম থেকে কি নিয়ে আসবা ভাই? একক ভরের বস্তুতে নিয়ে আসবা। অসীম থেকে একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, তার মানে কি নিচে হবে কেজি, একক ভরে কোনো বস্তুকে আনতে যে পরিমাণ কাজ, উপরে জুল, তাহলে কি একক কি আসে? জুল পার কেজি, জুল পার কেজি, ঠিক আছে? বুঝছো? ওকে, একজন 21 নাম্বার দেখি, একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে যখন লিফটটি, আচ্ছা ওজনহীনতা তার মানে কি? ধরো একটা লিফট, ধরো তুমি, এটা তো ভাই একদম ইজি, মানে কি বলবো, নিউটনের বল একদম, মানে জানো আর কি। এমন একটা লিফট যখন উপরে নামে তখন, এটা তুমি খেয়াল করছো, তোমার হচ্ছে কি একটা মানে ভর অনুভব হয়, মানে একটু বেশি ভর অনুভব হয়। আর যখন নিচে নামো তখন কি হয়? মানে হালকা লাগে, তাই না? হালকা, এটা কেন লাগে? তোমার এর এমজি ভরটা কাজ করতেছে আর উপরে এফ ভরটা কাজ করতেছে। লিফটটা যেহেতু নিচে নামতেছে তাহলে এমজিটা বড়, তাহলে এমজি মাইনাস এফ ইজিক্যাল মোট ত্বরণ এম এ। আচ্ছা, মোট বল কি এখানে? এমজি মাইনাস এফ এ। তো এখানে এফ কি আসবে? এমজি মাইনাস এম এ, এম কমন দিলে এই যে জি মাইনাস এফ, বুঝছো? কেন হচ্ছে? ওজনহীনতা অনুভব করে যখন লিফটে কি, লিফটটি নিচের দিকে নামে। কোন ত্বরণে ভাই? জি ত্বরণে। জি ত্বরণে নিচে নামে, কই জি ত্বরণে নিচে নামে, বুঝছো? আর যদি বলতো আহ উল্টা বলতো যে বেশি ওজন কখন অনুভব হয়, তখন জি ত্বরণে উপরে উঠতে, ঠিক আছে? ওকে, এটা ইজি ভাই, এগুলো এগুলো না পারার কিচ্ছু না। জাস্ট পরীক্ষার হলে তোমার ওই যে 25 মিনিটে তোমার হচ্ছে কোশ্চেন গুলো সলভ করাই হচ্ছে ইয়া আর কি। বা তুমি বাসায় এসে দেখবা সবই পারতেছো, ওটা ওই পরীক্ষার হলেই ওই 25 মিনিটের এমসিকিউ ওটা ম্যাটার করে। আচ্ছা দেখো, ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান? ভূপৃষ্ঠের মানের এত, আরে ভাই এটা কি? ধরো জি ড্যাশ বাই জি ইজিক্যাল আর ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার, ঠিক আছে? বুঝছে? এখানে জি ড্যাশ কত দেওয়া আছে ভাই? 25/100 জি দেওয়া আছে, এন বসাও। 25/100, আচ্ছা জি ভাগ নিচে জি আছে কাটা,
আর এখানে থাকে আর। আচ্ছা, অভিস্তরের মান এত হবে 6400 কিলোমিটার বসাই। হ্যাঁ, এই মানগুলো দেখে বোঝা যাচ্ছে কিলোমিটার আর কি। সো কিলোমিটার 6400 ব্যাসার্ধ ভাগ এখানে 6400 যোগ এইচ স্কয়ার, এখান থেকে এইচ এর মান শুধুমাত্র বের করে ফেলবা, এইচ এর মান আসবে 6400 এত কিলোমিটার আর কি। তো এটা হবে অ্যান্সার আর কি। ঠিক আছে। আচ্ছা, এটা কিছুই নিচ্ছে ভাই, এটা একদম ইজি আছে, একদম সহজ। কোন বস্তুর একক মাত্রা পরিবর্তনকে কি বলা হয়? একক মাত্রা পরিবর্তনকে বিকৃতি বলা হয়। ঠিক আছে। একক মাত্রা পরিবর্তনকে কি বলা হয়? বিকৃতি। যেমন ধরো আমি যদি বলি, ধরো একটা দৈর্ঘ্য এল দেওয়া আছে, বড় হাতের এল। এটাকে এম ভরের একটা বস্তু ঝুলাইছো, ঝুলানোর পরে এর দৈর্ঘ্যটা বেড়ে এতটুকু হলো। ঠিক আছে। এতটুকু কত দৈর্ঘ্য বৃদ্ধি? ছোট হাতের এল ধরলাম। তো এখানে এখানে কোন বিকৃতি হয়েছে ভাই? এখানে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি হয়েছে, এবং এর মানটা হবে কি এল বাই এল। ঠিক আছে। একক কোন বস্তুর একক মাত্রা পরিবর্তনকে বলা হয় কি? বিকৃতি। আর এখানে কি আমি উদাহরণ একটা দিলাম কি দৈর্ঘ্য বিকৃতি, এখানে আরো বিকৃতি আছে, আয়তন বিকৃতি আছে, কিন্তন বিকৃতি আছে। ওদিকে যাচ্ছে না ভাই, এমনি সলভ করে দিচ্ছি আর কি। আচ্ছা, 24-25, তাই না? লাস্ট দুইটা আছে এমসিকিউ। দেখো, পয়সনের অনুপাত এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আরে ভাই এটা কি? এর পয়সনের অনুপাতের মান কত হয়? -1 থেকে হাফের ভিতরে, বা 0.5 ধরতে পারেন। -1 থেকে হাফ, -1 থেকে, এই যে খ নাম্বার অ্যান্সার। ঠিক আছে। সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তুর বারবার দোল দেওয়ার কারণ কি? আচ্ছা, একটা সরল, ধরো একটা সরল দোলন গতি সম্পন্ন একটা, আমি আঁকাই, এটা বারবার দোল দিতেছে। এই দোল দেওয়ার কারণ কি ভাই? স্থিতি জড়তা না ভাই, স্থিতি জড়তা তো হবেই না। তার মানে অ্যান্সার এই 2 আর 3, বুঝছো? তারপর আমি বলতেছি কেন। কারণ স্থিতি জড়তা ফার্স্ট অফ অল হবে না, কারণ স্থিতি জড়তা এই চাইবে ও আটকে রাখতে, বা সরল দোলন গতি কি দুলবে? এ তো হবে না। বাদ, গতি জড়তা, হ্যাঁ এটা একটা আনসার, কারণ গতি জড়তার কারণে তো দুলতেছে। প্রত্যয়নী বল, আচ্ছা, এই জিনিসটা একটু বুঝাই। ধরো এটা থিটা দেওয়া আছে, আর এদিকে একটা টান বল কাজ করতেছে, তাহলে এই বলটা এখানে টান বলের মান কত হবে বলতো? এমজি কস্থিটা না, যদি এর ভরটা এম হয়, এমজি কস্থিটা। আচ্ছা, আর এদিকে একটা বল কাজ করতেছে, এটা কি এমজি সাইন থিটা না? হ্যাঁ ভাই, সাইন থিটা। ওকে, এই এমজি সাইন থিটাকে বলা হয়, দেখো এমজি সাইন থিটা কি করতেছে, এই দোলনটাকে এদিকে মানে দোলাইতেছে না, এই জন্য একে বলা হয় কার্যকরী বল। কি বললাম? কার্যকরী বল। কারণ কি, এ দোলাতে কার্যকরে সাহায্য করতেছে, দোলাতে। অথবা এটাকে বলা হয় প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল। কত? এই যে প্রত্যয়নী বল, হ্যাঁ এটা কাজ করতেছে। আর তোমার যদি সেম এখানে বলতো প্রত্যয়নী বলের মানটা কত, এই যে এমজি সাইন থিটা, বুঝছো? এই হচ্ছে মোটামুটি আহ এমসিকিউ আর কি। ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের 25টা এমসিকিউ। সো ঠিক আছে, আশা করি একদম ইজি এমসিকিউ ছিল। জাস্ট 15 আর 16 নাম্বারটা একটু ইয়া ছিল, এটা একটু মানে পরীক্ষার হলে ইয়া আর কি, বাট ইজি। কিন্তু জাস্ট তুমি যদি কনসেপ্টটা যদি ঠিক থাকে ভেক্টরে, তাহলে এমনি ইজি পাবে। 16 নাম্বার তো ভুল হওয়ার কোনো চান্সই নেই। 15 নাম্বারটা জাস্ট একটু ইয়া আর কি, দেখবা জাস্ট। এটা তো ভাই একদম বেসিক একটা কনসেপ্ট। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা সিকিউ সলভে যাবো। আচ্ছা, সিকিউ 8টা আছে ভাই, 8টাই পারার মতো, মানে তুমি 8টাই পারবা এমন সিকিউ দিছে আর কি, ঢাকা বোর্ড। ওকে, 1 নাম্বারটা কি বলছে দেখো, কি করাবো এগুলা সিকিউ, একদম ইজি সিকিউ দিছে। দেখো কি বলছে এখানে, এ ভেক্টর দেওয়া আছে ভাই, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে। বলছে আচ্ছা, এখানে আমি ক করাবো না। ঠিক আছে। অবস্থান ভেক্টর কাকে বলে, এত ডট এত সমান সমান জিরো না কেন, এগুলো করাবো না। ঠিক আছে, দেখে নিও। কারণ ফার্স্ট অফ অল আমার সময় নেই, তোমাদের দেখার ধৈর্য নেই। ঠিক আছে। আচ্ছা, এ বরাবর বি এর অভিক্ষেপ। আচ্ছা, আমি জাস্ট ধরাই দিব, বুঝছো? আমি এমন না যে, আচ্ছা করাই দিব, আচ্ছা করাই দিই, সমস্যা নেই। এ বরাবর বি এর অভিক্ষেপ চাইছে। আচ্ছা, গ নাম্বার, এখানে কি করাবো? গণবারটা এখানে গণবারটা করাই দিই, সমস্যা নেই। আমি নোট ইসে করাবো, যেগুলো বড় বড় ওইটা হচ্ছে নোটে করাবো, সমস্যা নেই। গণবারটা কি বলছে? এ বরাবর বি এর অভিক্ষেপ। সবসময় মনে রাখবা, যার অভিক্ষেপ তার cos থিটা। কি বললাম? যার অভিক্ষেপ, যার অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার cos থিটা, তাই না? আচ্ছা, এখন এ বরাবর বি এর অভিক্ষেপ, তার মানে এ ডট বি, আমরা জানি এ ডট বি মানে কি, এর মান, বি এর মান এবি cos থিটা। আচ্ছা, এখন যার অভিক্ষেপ তার cos থিটা, এখানে বি এর অভিক্ষেপ চাইছে, তার মানে কি ভাই, আমাদের বি cos থিটার মান বের করতে বলছে, তাই না? বি cos থিটার মান বের করতে বলছে। তো সুতরাং এখান থেকে বি cos থিটার মান কি হবে ভাই? বি cos থিটা কি, এ ডট বি ভাগের মান। হ্যাঁ ভাই, এখন কি ভাই, দুইটা ডট গুণফল আর এর মান বের করতে পারবা না? দেখো, দুইটা ডট গুণফল একই, 2i প্লাস 3j প্লাস 5k, এ বি কই, এই যে -i প্লাস 2j প্লাস 7k, তাই না? আই জে কে সাবধান, কোনটা উলট পালট দেওয়া আছে কিনা। ঠিক আছে। আর নিচে এর মান, এর মান কি, রুট ওভার
2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। ঠিক আছে, মানটা বের করে ফেলি আমরা, যা করে দিই সবগুলো। আচ্ছা, উপরে কত হবে? 2 - 2। এন্ড বললো না ভাই ডট গুণফল কিভাবে করে আজকে ক্লাসে এসে। আচ্ছা, 3 × 6 যোগ 5, 5 × 7 35। আর নিচে হচ্ছে রুট ওভার কত আসে? 4 যোগ তোমার হচ্ছে 9 যোগ 25, তাহলে এটা আসে 38। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশন করো। 35 উপর হচ্ছে 35 যোগ 6, 35 এক সেকেন্ড, 35 যোগ 6 -2 39, উপরে আসে 39 আর নিচে রুট ওভার 38। এই যে অ্যান্সার, শেষ। উইক্ষেপ এত। আচ্ছা, তারপর এটা বুঝছো? আশা করি এটা কঠিন কিছু। আচ্ছা, উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে। আরে ভাই, এটা তো করতে করতে পাগল হয়ে গেছো। আচ্ছা দেখো, উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা দেখো। তিনটা ভেক্টর একই সমতলে কখন থাকে? যখন যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল এবং অপরটার ডট গুণফল 0 হয়। কি বললাম? তিনটা ভেক্টর কখন একই সমতলে থাকে? যখন যে কোনো দুইটা ভেক্টরের ডট ক্রস গুণফল এবং অপরটার ডট গুণফল 0 হয়। আর আমি যে কোনো দুইটা ধরে নিই, ধরলাম এ ক্রস বি ডট সি ভেক্টর, এটা যদি 0 হয়, আমি এই দুইটার ক্রস গুণফল করবো, তারপর একটা মান আসবে, ভেক্টর কোয়ান্টিটি আসবে, ওটার সাথে সি ডট গুণফল করবো, যদি 0 আসে হচ্ছে একই সমতলে থাকবে। ঠিক আছে, এখন এ বি সি দেওয়া আছে, করে দিই যাও। এ বি সি, আচ্ছা, এ দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 5k। এ দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 5k। এই ভেক্টর দেওয়া আছে, এক সেকেন্ড, ভুলে গেলাম। এই ভেক্টর কাজ করতেছে না কেন? এক সেকেন্ড, এক সেকেন্ড, কি হলো? এক সেকেন্ড, দেখো, শিট, দেখো আমার হচ্ছে একটু সমস্যা হয়েছে, আমার হচ্ছে এখানে কাজ করতেছে না। এক সেকেন্ড, আমি হচ্ছে একটু ঠিক করার চেষ্টা করি। দাঁড়াও, আমার হচ্ছে এটা একটু দিয়ে আমি একটু আবার আসি। একটু এক সেকেন্ড, আমার হচ্ছে কাজ করছে না তো, দাঁড়াও। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কালো নেই। আচ্ছা ঠিক আছে, এবার দেখো, এই ভেক্টর কত দেওয়া আছে ভাই? এই ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 5k। এই ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বি ভেক্টর কত দেওয়া আছে ভাই? মাইনাস আই ক্যাপ, তারপর কি দেওয়া আছে? মাইনাস আই প্লাস 2j প্লাস 7k, প্লাস 2j প্লাস 2j প্লাস 7k। আর সি ভেক্টর দেওয়া আছে কত? সি ভেক্টর দেওয়া আছে আই প্লাস 7j মাইনাস কে, আই প্লাস 7j মাইনাস কে, আই প্লাস 7j মাইনাস কে। ওকে, এখন আমরা কি করব? সুতরাং একই সমতলে থাকবে কখন? কখন? যখন আমরা যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল এবং অপরটার ডট গুণফল এই মানটা হচ্ছে 0 হবে। এখন ফার্স্টে সুতরাং এ ক্রস বি করি। এ ক্রস বি কিভাবে? আমি বললাম না ভাই, ক্রস গুণফল করতে পারি না। আই জে কে, এ এ কত দেওয়া আছে? আই এর মান সব 2, যে 3 5, 2 3 5, বি -1 2 7, -1 2 7, করো এটা। আই, এটা বাদ, এটা বাদ, 3 7 21 -10, 21 -10 মাইনাস জে, এটা বাদ, এটা বাদ, 7 × 14, 14 -5, 14 প্লাস 5, 14 প্লাস 5 প্লাস কে, এটা বাদ, এটা বাদ, 2 2 4, 4 যোগ মাইনাস মাইনাস প্লাস 4 যোগ 3, 4 যোগ 3, কত আসবে? 21 থেকে 10 বাদ দিলে 11, 11 আই। আর এখানে আসছে 14 থেকে 14 আর 5 হচ্ছে 19, তাহলে -19 জে প্লাস 7k। ঠিক আছে, এটা আসছে আর কি। তো এখন তারপর করো। এখন কি? সুতরাং আহ ক্রস গুণফল করা শেষ। এখন এটার সাথে, এই ক্রস গুণফলের সাথে ডট করব সি ভেক্টর। কারণ এটা পাইছি কত? 11i
-19 জে, ক্যাপ দেই, ক্যাপ তো হ্যাঁ দিছি এখানে, ক্যাপ আচ্ছা দিছি এখানে, প্লাস 7 কে, এর সাথে কত হবে, সি ভেক্টর কই, আই প্লাস 7 জে মাইনাস কে, এন্ড করো এর সাথে 11 × 1, 11ই, মাইনাস 19 × 7, 19 × 7 133, প্লাস মাইনাস মাইনাস 7 × 7, এটা যদি করো -129 আসবে, যেটা 0 সমান নয়। তাহলে সুতরাং একই সমতলে থাকবে না, যেহেতু এর মানটা সমান আসে নাই। এখন আমি একটা তোমাদের একটা ট্রিক্স শিখাই দিই, এটা আহ, জানো কিনা অনেকে, দেখো, মানে এমসিকিউ আসলে কি করবা, এমসিকিউ আসলে এটা করবা, পর এমসিকিউ, বা এখানেও তুমি মিলাতে পারো পরীক্ষার হলে। দেখো, দুই পাশে আমি হচ্ছে নির্ণায়ক দিলাম, নির্ণায়কের মতো আর কি। তো এখানে কি করব, এর দুই লিব, এর দুই, এই যে এর দুই তিন, 2 3 5, আবার বি এর কত, -1 2 7, -1 2 7, আবার সি এর কত, 1 7 -1, 1 7 -1, এটা দিলাম, হ্যাঁ দিছি। এই মানটা বের করবা, ঠিক আছে? এই মানটা কিভাবে, এই যে 2 + 2 লিখবা, তারপর এই কলাম, এই সারি বাদ, তাহলে কত, -2 -7 × 14, এভাবে করবা, দেখবা এই মানটা আসবে 1 যেটা সমান নয়। দেখছো এখান থেকে কি বুঝলাম, কি বুঝলা, কি বুঝলা? এমসিকিউ তে এইভাবে করতে পারো। যদি এটা 0 আসতো তখন তুমি ডাইরেক্ট বলে দিতা, আর এই ম্যাথে যখন ইয়া করছো, বোর্ডে করে আসছো, তখন কিন্তু মিলাতে পারতা, তাই না? এটা এটা করতে কয় মিনিট লাগবে ভাই, 1 মিনিটও লাগবে না এটা করতে, ঠিক আছে? তো মিলাবা আর কি তখন। আচ্ছা গেল, একটা গেল, তারপর আসি আমি, তারপরে 1 নাম্বার সৃজনশীল গেল। ওকে, এখন 2 নাম্বার কি বলছে ভাই? আচ্ছা, এখানে হচ্ছে নদী নৌকার একটা ম্যাথ দেখতেছি, দেখি এখানে কি বলছে। আহ এক সেকেন্ড, আমি হচ্ছে এটা অন করি। আচ্ছা, এখানে কি বলছে, একটা চিত্র মতো দেওয়া আছে, এখানে পি কিউ, আর এখানে পি এস পি কিউ, এখানে এম একটা বিন্দু দেওয়া আছে, আর এই এস আর পি মানে স্রোতের বেগের সাথে এই নৌকার বেগটা এখানে মধ্যে অতিক্রম দেওয়া আছে 100 ডিগ্রি, স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার/ঘন্টা, পার ঘন্টায় 3 কিলোমিটার যায় আর কি স্রোতটা। উপরে চিত্রে তমাল, তমাল কি করছে, পি বিন্দু থেকে নৌকা চালিয়ে, তমাল কি করছে, পি বিন্দু থেকে নৌকা চালিয়ে অপর পারে যাচ্ছে। আচ্ছা, সে পিএস বরাবর, এই যে পিএস বরাবর 5 কিলোমিটার/বেগে নৌকা চালিয়ে, তারপরে নৌকার বেগ ভি ধরলাম, এটা 5 কিলোমিটার/ঘন্টা দেওয়া আছে, স্রোতের বেগ ইউ দেওয়া আছে, এটা আচ্ছা, নৌকা চালিয়ে অপর পারে এম বিন্দুতে পৌঁছায়। আচ্ছা, সে কি করছে, এভাবে রওনা দিয়ে এখানে পৌঁছেছে আর কি। আচ্ছা, তো তারপর বলছে নদীর প্রস্থ দেওয়া আছে ভাই 2 কিলোমিটার, যেটাকে ডি ধরি। ওকে, বলছে ভেক্টর অপারেটর, এই কক্ষ দাও, আমি করাবো না, কিউ এম এর দূরত্ব। আচ্ছা, কিউ এম, আচ্ছা এই এমসিকিউটা না, আচ্ছা এই সৃজনশীলটা না, মেবি দিনাজপুর বোর্ড 22, সেম টু সেম আসছে, সেম টু সেম, দিনাজপুর বোর্ড 22-এ, আর তোমরা এক্সাম দিচ্ছ কত, ঢাকা বোর্ড 22-এ, যেটা আসলো, যেটা পরবর্তী রিপিট হয়ে কোথায় আসছে, ঢাকা বোর্ড 22-এ, সরি 24, ঢাকা বোর্ড 24, বুঝছো? তার মানে কি, টেস্ট পেপারটা একদম ডাইরেক্ট, এটা কিন্তু ডাইরেক্ট চলে আসছে, খালি মানটা ভিন্ন, একদম সেম, গ গ সব সেম, জাস্ট মানটা ভিন্ন। ওকে, আচ্ছা গেল। এটা জাস্ট বললাম যে টেস্ট পেপার সলভ করার গুরুত্ব অনেক আসলে, বুঝছো? যে মানে এই আগের বিগত বছরের কোশ্চেন গুলো আর কি, এগুলো হুবহু দিয়ে দেয়। আর কোথেকে কোশ্চেন করে, তো কোশ্চেন করার অনেক জায়গা আছে, বাট মানে সহজ করে আর কি কোশ্চেন। আচ্ছা, কিউএম এর দূরত্ব, আর এটা না গাইডে দেখবা অনেক, মানে অনেক গাইডে যেখানে করো না কেন, অনেক ফালতু ফালতু ভাবে সলভ দেওয়া আছে, মানে কি বলবো, জ্যামিতিক উপায়ে করছে, তুমি সহজ ভাবে করো না। আমরা কি জানি, এক্স বা এস, যেটা বলেন এস এস ভিটি জানি না, হ্যাঁ ভাই জানি। আচ্ছা, ভি কি, এখানে ভি বলতে ইউ প্লাস ভি কজ আলফা, তাই না? স্রোত থাকবে এবং বেগের উপাংশ থাকবে, নৌকার বেগের উপাংশ থাকবে। আর এখানে টি, টি কি, টিতে জানো তো, নদী নৌকার ম্যাথে টি কি, একটা ইউনিভার্সাল ফর্মুলা, আমি বলি আর কি, ইউনিভার্সাল ফর্মুলা, টি ইকুয়াল কি, ডি বাই বি সাইন আলফা, এটা সব জায়গায় খাটবে, হোক সেটা সর্বনিম্ন দূরত্বে, হোক সেটা সর্বনিম্ন সময়, ঠিক আছে? আচ্ছা, টি ইকুয়াল ডি বাই বি সাইন, তাহলে কি এখানে ডি বাই বি সাইন আলফা, কি আলফা কি ভাই, আলফা কি বলো, স্রোতের বেগ, স্রোতের এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? আচ্ছা, এখন ইউ কত, ইউ কত, ইউ হচ্ছে আহ কই কই স্রোতের বেগ কই, এই যে 3 কিলোমিটার। এখন এটাকে তুমি হচ্ছে কিলোমিটার/ঘন্টাকে তুমি হচ্ছে মিটার/সেকেন্ডে নিতে পারো, ঠিক আছে? তো হচ্ছে তুমি মিটার/সেকেন্ডে নাও, আহ নিতেও পারো বা নাও নিতে পারো, নাও নাই নাও, কারণ কি তোমার দূরত্ব না, তাহলে কিলোমিটার আসবে, বুঝছো? তোমার তো বলে না দূরত্ব মিটারে নাও, তো আমি ওইভাবে রাখি। 3 রাখো, 3 যোগ ভি কি ভাই, নৌকার বেগ, নৌকার বেগ মেবি কোশ্চেনে দেওয়া আছে, হ্যাঁ এত বেগে নৌকা চলে 5, কস, কস আলফার মান কত, এই যে
স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ 100 ডিগ্রি, 100 ডিগ্রি ইন্টু ডি, ডি কি প্রস্থ, এই হচ্ছে নদীর প্রস্থ, প্রস্থ কই, এই 2 কিলোমিটার দেওয়া আছে। ভি, ভি কত ভাই 5 সাইন 100 ডিগ্রি আলফার মান। এখান থেকে ক্যালকুলেশন করবা, সুন্দর মতো চলে আসবে হচ্ছে 0.8 সামথিং, 0.87 কিলোমিটার প্রায়, এটা প্রায় চলে আসবে। এটা অ্যান্সার, বুঝছো? এটা অ্যান্সার। অনেক গাইডে জ্যামিতিক উপায় করছে, দরকার নাই ভাই এইভাবে করে দাও। আর এটা কি বের করছে বলো তো, এই কিউএম কি চাইছে ভাই? এটাকে বলা হয় পার বরাবর দৈর্ঘ্য অথবা কি পার্শ্ব সরণ, কি বললাম, এই এক্স, পার বরাবর দৈর্ঘ্য, তাই না? এই যে কিউএম, পার বরাবর দৈর্ঘ্য, বা এটাকে বলা হয় পার্শ্ব সরণ। ঠিক আছে, পার্শ্ব সরণ বের করছি। এর সূত্র কি ভাই? অনেকে ডাইরেক্ট লেখে এক্স ইউ প্লাস বি কত ইন্টু টি, তো এখান থেকে আসে। ঠিক আছে, আচ্ছা এত গেল। এখন আসে বড় হতে, বড় হতে কি বলছে বুঝছো? আশা করি এটা, এইটা না বোঝার কিছু নেই, এমসিকিউর ম্যাথ দিছে বোর্ডে। আচ্ছা, মুছে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে কি পিএস বরাবর নৌকা চালিয়ে, এই যে পিএস, পিএস তার মানে কি এটা, পিএস বরাবর নৌকা চালিয়ে, আর এটা কি হবে বলতো, ন্যূনতম দূরত্বে হবে, তাই না? ন্যূনতম দূরত্বে। আচ্ছা, পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছানোর সময় এবং পি হতে স্রোতহীন অবস্থায়, এবং পি হতে স্রোতহীন অবস্থায় নৌকা চালিয়ে কিউতে পৌঁছানোর সময় পার্থক্য গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, নির্ণয় করো। আচ্ছা, ফার্স্টে এটার জন্য আসি। পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে, এটা কি বলতো, পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছানোর সময়, আর এটা কি ন্যূনতম দূরত্বে না, এই যে ন্যূনতম দূরত্বে, ঠিক আছে, নদী পার হতে প্রয়োজনীয় সময়, তার মানে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় বের করবো। আচ্ছা, আমরা করি, একটা পেজ নেই আমরা। আচ্ছা, তার মানে আমরা এখানে কি লিখবো, বর্গ উত্তর পিএস বরাবর, আমি সুন্দর মতো করে দিতেছি, পিএস বরাবর নৌকা চালিয়ে, নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় এটা বের করতে বলছে, পৌঁছার সময় এটা বের করতে বলছে। আর এটা মানে অর্থাৎ, অর্থাৎ আমরা দেখতে পারি কি বলতো, ন্যূনতম দূরত্বে, তাই, অর্থাৎ ন্যূনতম দূরত্বে পার হতে, পার হতে এটা বলা যায়, ন্যূনতম দূরত্বে পার হতে প্রয়োজনীয় সময়, আচ্ছা প্রয়োজনীয়, প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় কি হবে ভাই? আমরা জানি সময়ের, সময়ের ইউনিভার্সাল ফর্মুলা, এটাকে বলা হয় ইউনিভার্সাল ফর্মুলা, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। দুই ক্ষেত্রেই, এটা যে কোনো টাইপ হোক না কেন। আচ্ছা, ডি কত ভাই দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 2 কিলোমিটার নদীর প্রস্থ, ডি 2 কিলোমিটার, ডি কি ভাই, নদীর প্রস্থ। ভি কি, ভি হচ্ছে নৌকার বেগ, কত দেওয়া আছে ভাই, 5 কিলোমিটার/ঘন্টা। তুমি কিলোমিটার ঘন্টায় লেখো, তাহলে কি সময় ঘন্টাতে আসবে, সমস্যা কি? আর আলফা বাই কি, 100 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, 5 × sin 100 ডিগ্রি, শেষ কাহিনী। এখানে টি আসবে ঘন্টায়, কারণ এটা যদি ক্যালকুলেশন করো আসবে 0.41, এত ঘন্টা প্রায় আসবে, প্রায় লিখে দিবা, ঠিক আছে। একটা শেষ। এখন আসি আরেকটাই, আরেকটা কোশ্চেন, কি কোশ্চেনে যাই, কি বলছে, একটা শেষ। এখন বলছে আহ স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে, এই যে সরাসরি বলতে পি কিউ বরাবর নৌকা চালাইছে এম বিন্দুতে, তার মানে এটা কি ন্যূনতম সময়, ন্যূনতম সময়, তার মানে ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমরা কি বের করব, তার মানে এখানে একটা দেখার বিষয়, এই এতটুক ন্যূনতম সময়ে, তার মানে এটা ভি বেগ আর এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, তার মানে ইউ এর সাথে ভি এর কোণ কিন্তু এখন 90 ডিগ্রি হয়ে যাবে, ওই যে আলফার মানে এখন কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে। অনেকে টি ইজগাল এখানে মুখস্থ করে, ন্যূনতম সময়ে পার হতে সময় লাগে টি ইজগাল ডি বাই ভি। একই তো ভাই, আমি তো তোমার বলছি টি হচ্ছে সময় ইউনিভার্সাল ফর্মুলা, টি ইজগাল ডি বাই ভি সাইন আলফা। যদি সেটা ন্যূনতম সময় হয়, আলফার মান 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে টি ইজগাল ডি বাই ভি আসে। তোমার দরকার কি এটা মুখস্থ রাখা, তুমি জাস্ট মানে মনে রাখো, টি ইজগাল ডি বাই ভি সাইন আলফা, অলওয়েজ আমাদের নদী নৌকার ম্যাথে এটা অলওয়েজ ইউজ হবে। আলফার মান 90 ডিগ্রি হোক, 0 ডিগ্রি হোক, 100 হোক, তুমি এটা তোমার মতো বসা, ঠিক আছে। আচ্ছা, এখন কি লিখি, সুন্দর মতো তোমাদের হচ্ছে গুছাই লিখে দিই, কি পি হতে, পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি কিউতে, কিউতে পৌঁছাতে সময় লাগবে, পৌঁছার সময়, এটা মানে অর্থাৎ, অর্থাৎ লিখবো, অর্থাৎ
অর্থাৎ কি লিখতে পারি, ন্যূনতম সময়ে ন্যূনতম সময়ে পার হতে প্রয়োজনীয় সময়, পার হতে প্রয়োজনীয় সময় কত ভাই? সময়ের ইউনিভার্সাল ফর্মুলা কি ভাই? টি ইকুয়াল ডি বাই বি সাইন আলফা। শেষ। ডি কোশ্চেনে দেওয়া আছে 2 কিলোমিটার নদীর প্রস্থ। ভি কোশ্চেন দেওয়া আছে 5 কিলোমিটার পার ঘন্টা নৌকার বেগ। এইখানে আলফা কত হবে ভাই? না 90 ডিগ্রি। কারণ কি বলতো? কারণ কি আমি আরেকবার বলি, এই যে দেখো, এই যে এখানে রোমান দিছে ভি আর এটা ইউ, এই যে মাঝখানে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, ওকে। এখানে বসাও। আর সাইন 90 মানে কি 1, তার মানে কি এখানে জাস্ট ডি বাই ভি। আচ্ছা লিখি সাইন 90 ডিগ্রি, এটা মানে 1, এটা হচ্ছে 1 হয়ে যাবে। তার মানে কি জাস্ট ডি বাই ভি থাকে। অনেকে ডাইরেক্ট এটা মুখস্থ করে, বাট আমি এটা মুখস্থ করতাম আর কি। মানে এটা একটা মনে রাখতাম, তারপর আলফা যেটাই হোক না কেন ওইটা আর কি। আচ্ছা ডি কত ভাই? 2 আর নিচে 5 আসবে। 2 রে 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 0.40, 0.40 এত ঘন্টা প্রায়। প্রায় লিখে দিতে পারো। আচ্ছা কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে কোন সময়ের পার্থক্য গাণিতিক বিশ্লেষণ করবো। আচ্ছা সময়ের পার্থক্য এখন আমরা লিখতে পারি, কোথায় কম সময় লাগবে বলতো? সেকেন্ড কেসে, মানে ন্যূনতম সময়ে এক্ষেত্রে কম সময় লাগবে। পার্থক্য তো তুমি দুইটা বিয়োগও দিতে পারো, এত সময় কম লাগবে বেশি লাগবে, মানে এটা থেকে বিয়োগ দিবা, বলবা যে এই ন্যূনতম দূরত্বে এত সময় বেশি লাগে। বাট দরকার কি, মানে তুমি যেটা বলো না কেন, বাট লিখে দিতে হবে আর কি। এক্ষেত্রে সময় কম লাগবে, কারণ একটা 40 একটা 41, তার মানে এটা কম লাগবে, সময় কম লাগবে। ঠিক আছে, আশা করি বুঝছো। ওকে, নেক্সট যাই। নেক্সট এখানে কি বলছে, গেল এটা 2 নাম্বার। 3 নাম্বার দেখো ভাই, এটা তো কাজ ক্ষমতা শক্তি একদম কি বলবো, একদম বেসিক, একদম সহজ একটা ম্যাথ। মানে পাম্পের ক্ষমতা বের করো, কোথায় অশ্ব ক্ষমতা বেশি হবে। আচ্ছা দেখো কি বলছে, একটি পানি পূর্ণ ট্যাঙ্কের গভীরতা 20 মিটার দেওয়া আছে, ওকে, এবং ব্যাস দেওয়া আছে 4 মিটার। আচ্ছা ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। আচ্ছা মানে একটা কুয়ার গভীরতা দেওয়া আছে 20 মিটার, এবং বলছে ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। কিন্তু পাম্প লাগানোর পরে 10 মিনিট যখন গেছে, তার 1/4 পানি খালি করার পরে সেটা নষ্ট হয়ে গেছে। এটা একটা প্রথম কেস। পরে অন্য একটি পাম্প দ্বারা ট্যাঙ্কে পানি শূন্য করা হলো, পানি ঘনত্ব 1000 কেজি/মিটার কিউব। এটা না দিলেও আমরা জানতাম আর কি। নাম্বার বলছে কি, প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো আর কি। আচ্ছা প্রথম কাহিনী এই যে এতটুকু হয়েছে, যেখানে গভীরতা দেওয়া আছে 20 মিটার, ব্যাস দেওয়া আছে 4 মিটার, এবং একটা পাম্প লাগানো হয়েছে যেটা 10 মিনিট পর 1/4 পানি খালি করছে, তারপর নষ্ট হয়ে গেছে। আচ্ছা এগুলো হচ্ছে আমি আগে তুলি। দেখো আমরা কয় নাম্বার করতেছি? 3-এর গ, 3 নং গ করতেছি। ধরো এই একটা কুয়া, যেটা ফার্স্টে পুরাটুক পানি ভর্তি করা আছে, কত, আর এর গভীরতা ফার্স্টে দেওয়া আছে পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার, এবং এর ব্যাস দেওয়া আছে 4 মিটার। তো এখান থেকে ব্যাসার্ধ কত হবে ভাই? 2 মিটার দেওয়া আছে, 2 মিটার বের হবে। আচ্ছা ব্যাসার্ধ পেলাম। এখন তারপর বলছে, যখন তারপর একটা পাম্প লাগানো হয়েছে এবং 10 মিনিট পর, এটাকে সেকেন্ডে নেই তাহলে 600 সেকেন্ড, 10 মিনিট পর ওই পাম্পটা 1/4 যখন পানি খালি করতে পারছে, তখন হচ্ছে ওটা নষ্ট হয়ে গেছে। এখন 20-এর 1/4 মানে কত? 20 × 1/4 মানে কি 5 মিটার। তার মানে এই 20 মিটার থেকে 5 মিটার পানি যখন সরায় ফেলছে, তখন এটা নষ্ট হয়েছে এই পাম্পটা। তাহলে পানি কতটুকু আছে একটু বুঝো, আমার কথাটা বুঝো। সেটা হচ্ছে পানি তো আমি এটা দিই। আচ্ছা একটা নিলে হয়েছে। এতটুক যখন পানি 5 মিটার, 20 মিটার থেকে 5 মিটার, মানে 20 × 1/4, 5 মিটার যখন পানি নিচে, তখন হচ্ছে পাম্পটা নষ্ট হয়ে গেছে। তাহলে পানি আছে কতটুকু ভাই? 20 - 5 15 মিটার, ধরো এটা 15 মিটার পর্যন্ত পানি আছে, আর এতটুকু পানি নিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝলাম ঠিক। কারণ কি, কারণ কি 1/4 বলছে। এখন তোমার বলছে ক্ষমতা নির্ণয় করতে বলছে। আমরা ক্ষমতা কি জানি? E = W/T। আচ্ছা ডাব্লিউ কি? mgh/t। এইচ কি ভাই? ভরকেন্দ্রের সরণ। আচ্ছা এম কি? যতটুকু, সাবধান, এম হচ্ছে কি যতটুকু পানি খালি করছি তার ভর। আচ্ছা এখন এম ইজ কি রো ভি লিখতে পারি, হ্যাঁ ভাই লিখতে পারি, আর জি এইচ ওর মতো আছে, আর টি ওর মতো লিখতে পারি। আচ্ছা আর এটা কি? একটা কুয়া, এটা সিলিন্ডার আকৃতি, তার মানে কি রো ভি জায়গায় কি লিখতে পারি? পাই আর স্কয়ার এল লিখি, এইচ না লিখে এল লিখি, কারণ কি এইচ যেহেতু একবার লিখে ফেলছে আর কি, জি ইন্টু এইচ, আর এখানে টি। আচ্ছা এখানে এলটা কি ভাই? যতটুকু পানি খালি করছি তার দৈর্ঘ্য। কি বললাম? এখানে দুইটাই টুইস্ট আর কি, এল আর এইচ। রো কত? 1000 জানো, পাই 3.1416, ব্যাসার্ধ জানো 2 মিটার, এল আর জি 9.8, এল আর এইচ, টি তো জানো 600 সেকেন্ড।
আচ্ছা, এল এল আর এস নিয়ে কাহিনী। এল কি ভাই? যতটুকু পানি খালি করে দেখো, এম থেকে এল আসছে, তাই না? এম ইজ রো ভি, ভি ইজ পাই আর স্কয়ার এল। এম হচ্ছে যতটুকু পানি খালি করছি তার ভর, তাহলে এল কি হবে? যতটুকু পানি খালি করছি তার দৈর্ঘ্য। কতটুকু পানি খালি করছি ভাই? এই যে 5 মিটার পানি খালি করছি, 5 মিটার পানি খালি করার পরেই তো আমরা পাম্পটা নষ্ট হয়েছে। তাহলে এল কত ভাই? 5 মিটার। এস কত ভাই? ভর কেন্দ্রের সরণ কতটুকু ভাই? এই দেখো, প্রথম কুয়ার প্রথম কেসে উপরের সার্ফেস থেকে খালি অংশের দৈর্ঘ্য কত? 0, এখানে খালি অংশ নাই। 0 যোগ দ্বিতীয় কেসে কুয়ার উপরের অংশ থেকে খালি অংশের দৈর্ঘ্য কত ভাই? এটা পুরাটুক ছিল 20, পূর্ণ পানি আছে, তাহলে এতটুকু কত? 5। 0 যোগ 5 ভাগ 2 মানে কি 2.5। শেষ। এখন মানগুলো বসাবে। পি ইজ ইকাল রো 1000 ইন্টু পাই 3.1416 পাই আর স্কয়ার 2 স্কয়ার। এল এল কত ভাই? এল হচ্ছে 5 ইন্টু জি কত? 9.8। এইচ কত? 2.5 ভাগ টি, টি কত ভাই? 600 সেকেন্ড। 600। এখন এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে আসবে, দেখো আমি ক্যালকুলেশন করে দিই। 1000 ইন্টু 3.1416 ইন্টু 4 ইন্টু, তোমরা একটু মিলে, আমারও ভুল যাইতে পারে বুঝছো, ইন্টু 2.5 ভাগ 600। এটা করো তাহলে আসবে আহ পাই আর স্কয়ার 4, হ্যাঁ, 2565.64 এত ওয়াট আসছে, তাই না? ক্ষমতার একক এত ওয়াট। এই যে একটা অ্যান্সার শেষ, একটার অ্যান্সার হচ্ছে শেষ। আচ্ছা, আমি কি ভুল করছি কোথাও? আমি একটু আরেকবার দেখি, ক্যালকুলেশন করি। 1000 পানির ঘনত্ব 1000 ইন্টু পাই 3.1416 পাই আর স্কয়ার, 2 স্কয়ার মানে কি 4 পাই আর স্কয়ার এল, দৈর্ঘ্য দেওয়া আছে, বের করছে কত? 5 ইন্টু 9.8 ইন্টু 2.5 ভাগ হচ্ছে 600 সেকেন্ড। হ্যাঁ, 2565.64 ওয়াট। ঠিক আছে, এতটুকু আসছে। গ নাম্বার অ্যান্সার শেষ। আচ্ছা, বড় কি বলছে? বড় বলছে কি, উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে, তাহলে পাম্পের আচ্ছা উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? পরমাণু একটি পাম্প দ্বারা ট্যাঙ্কের বাকি পানি শূন্য করা হলো। আচ্ছা, দেখো, প্রথম পাম্পের ক্ষমতা কিন্তু পেয়ে গেছে, আমাদের একটার কাজ শেষ অলরেডি। তার মানে এখানে প্রথম পাম্পের ক্ষমতা এত ওয়াট পাইছে। এখানে বর্গ নাম্বারে কি লিখবা? বর্গতে 256.64 বর্গতে গ হতে পাই গ হতে পাই গ হতে পাই প্রথম পাম্পের ক্ষমতা P1 দাও, কত পাইছে ভাই? এটা 2565.64, 2565.65.64, 2565.64 ওয়াট। বাট আমাদের অশ্ব ক্ষমতা নিতে বলছে, তো আমরা জানি এক অশ্ব ক্ষমতা বা H1 HP হর্স পাওয়ার ইজিক্যাল 746 ওয়াট। ওয়াট। তো এটা কি 746 দ্বারা ভাগ দাও। 2565.64 ভাগ 746, তাহলে কি HP হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতায় যাবে। তো এটা যদি করো তাহলে হচ্ছে 2565.64 ভাগ 746। তো এটা যদি করো আসবে হচ্ছে 3.439 বা 4 লিখতে পারো, এত HP। ওকে, একটার কাজ শেষ, P1। এন্ড তারপরে বড় হতে বলছে কি, যদি এই যে আমরা কতটুকু ছিল বলতো, এই এতটুকু হচ্ছে 15 মিটার, এতটুকু পানি ছিল, আর খালি ছিল এখানে 5 মিটার আর কি, যেহেতু পুরোটুকু 20 মিটার ছিল। আচ্ছা, and তারপর বলছে কি, যখন পানি শূন্য করছি, পানি শূন্য, এখানে কোনো পানি নাই, তাহলে কত মিনিটে করছে? যেটা আমার সময় লাগছে কোশ্চেনে, এক সেকেন্ড, মেবি 20 মিনিট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেবি হ্যাঁ 20 মিনিটে শূন্য করতে পারে, তাহলে উভয় পাম্পের মধ্যে কার অসমতা বেশি? আচ্ছা, 20 মিনিটে বলছে কি, এই 15 মিটার পানি খালি করছে 20 মিনিট, তাহলে কি এটাকে সেকেন্ডে নেই? 6 × 12 1200 সেকেন্ড। আচ্ছা, এখন এখানে তোমার পি ক্ষমতা বের করতে হচ্ছে, এটাকে পিডো দিই। এখানে জানি কি, W/T কি, mgh, msl কি, রো ভি জানি, রো ভি টি পাই আর স্কয়ার এল জি এইচ, তাই না? টি। আচ্ছা, এখন আমাদের মূল লক্ষ্য কি ভাই? এল আর এইচ টা বের করা, এল আর এইচ টা বের করা। আচ্ছা, এখন কিভাবে বের করবো ভাই? এই ইজি তো। এল কি, যতটুকু অংশ খালি করছি তার দৈর্ঘ্য। ভাই কতটুকু অংশ খালি করছি ভাই? এই পুরাটুক পানি তো 15, বুঝছো না? আচ্ছা, এইচ কি, প্রথম কেসে কুয়ার উপরের সার্ভিস থেকে খালি অংশের দৈর্ঘ্য 5 যোগ দ্বিতীয় কেসে কুয়ার উপরের অংশ থেকে খালি অংশের দৈর্ঘ্য ভাই পুরাটুকু তো খালি করছে 20 ভাগ 2।
25/2 কত? 12.5 মিটার। ঠিক আছে। আচ্ছা, এখন সুন্দর মতো মান বসাও। 1000 ইন্টু পাই 3.1416, আর কত ব্যাসার্ধ তো সেম থাকবে, কুয়া তো চেঞ্জ হয় নাই। আর স্কয়ার, এল হচ্ছে 15। আচ্ছা, এতটুকু করছি। এল 15 ইন্টু জি 9.8 ইন্টু এখানে কত, 12.5, তাই না? 12.5 ভাগ সময় এখানে 1200 সেকেন্ড। তো এটা যদি করো তাহলে আসবে হচ্ছে, আমি করে দেই, 1000 ইন্টু পাই 3.1416 পাই আর স্কয়ার মানে কি 4, 2 স্কয়ার মানে 4, 15 ইন্টু 9.8 ইন্টু এখানে হচ্ছে 12.5, আর নিচে হচ্ছে 1200 দিয়ে ভাগ দিছি। তো এটা আসবে হচ্ছে 19,242.3 এত ওয়াটে আসবে। বাট আমাদের এইচপিটা নিতে হবে, তাহলে এটাকে 746 দ্বারা ভাগ দিব। এটাকে 746 দ্বারা যদি ভাগ দেই, তাহলে 25.79 বা 8 লিখতে পারো, এত এইচপি আসছে। হচ্ছে কারটার ক্ষমতা বেশি ভাই, এই সেকেন্ডটার ক্ষমতা বেশি, সুতরাং দ্বিতীয় পাম্পটির ক্ষমতা বেশি, এই লাইনটা লিখে দিবা। কোশ্চেনে কি চাইছে দেখি? কোনটার অশ্ব ক্ষমতা বেশি? দ্বিতীয় পাম্পটির অশ্ব ক্ষমতা বেশি, বুঝছো? এটা তো বোঝা যায় ভাই। প্রথমটা খালি করতে পারে নাই, নষ্ট হয়ে গেছে, আর দ্বিতীয়টা পুরোটা খালি করছে, তাহলে কার অশ্ব ক্ষমতা? দ্বিতীয়টারই। ঠিক আছে। আচ্ছা, গেল। 4 নাম্বার কি বলছে? আহ, এইটা তো ভাই, দেখো, বান্দরবানের পাহাড়ি রাস্তা বাঁকে সুমন এত কেজি ভরের একটি গাড়ি এত কিলোমিটার পার ঘন্টা বেগে চালাচ্ছে। ওকে, যেখানে রাস্তার বাঁকের ব্যাসার্ধ, আচ্ছা এটাকে এম ধরি, সুমনের এত ভরের একটি গাড়ির ভর, গাড়ির বেগ কিলোমিটার পার সেকেন্ডে, এটাকে আমি হচ্ছে 3.6 দিয়ে যদি ভাগ দিই, তাহলে মিটার পার সেকেন্ডে যাবে। ঠিক আছে, 60 যদি 3.6 দিয়ে ভাগ দাও, 16.67 মিটার পার সেকেন্ডে আসবে। ওকে, আচ্ছা, এটা কি গাড়ির বেগ, মানে ও এত বেগে একটা গাড়ির ভর দেওয়া আছে এবং ও এত বেগে একটা পাহাড়ি রাস্তায় বাঁক নিতেছে। আচ্ছা, এখন রাস্তার বাঁকের ব্যাসার্ধ, ওই রাস্তার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 150 মিটার। ওই স্থানে এত মিটার চড়া, ডি এর রাস্তাটি ডি এত মিটার চড়া দেওয়া আছে, এবং ভিতরে কিনার হতে বাইরের কিনার এত মিটার উঁচু এইচ দেওয়া আছে 0.5। আচ্ছা, ঠিক আছে। বলছে কি কেন্দ্রমুখী বল, এটা কি করাবো? কেন্দ্রমুখী বলের সূত্র কি? এম ভি স্কয়ার বাই আর। এম কত? 200। ভি কত? এই যে 16.67, হ্যাঁ, মিটার পার সেকেন্ড নিচ্ছি। আর কত, ব্যাসার্ধ কত দেওয়া আছে? 150। ঠিক আছে, মানে এটা ক্যালকুলেশন করবা কত আসে, করে এখানে করে দিস। 200 ইন্টু 16.67 ভাগ, এটা এমসিকিউর ম্যাথ দিছে। এটা যদি করো তাহলে আসবে হচ্ছে কেন্দ্রমুখী বলের মান 370.51 এত নিউটন। শেষ, এত অ্যান্সার। আচ্ছা, তারপর কি বলছে? গ নাম্বার একদম ইজি ছিল, মুছে দিই আমি। ঠিক আছে, এটা কিছু না। আচ্ছা, বড় কথা বলছে, সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উত্তর দাও। এটা কিভাবে করবা বলো? একটা গাড়ি নিরাপদে কখন বাঁক নিবে? ধরো ধরো আমি ইঞ্জিনিয়ার, আমি বলে দিলাম, আমি ক্যালকুলেশন করে কাহিনী করে বললাম যে তুমি যদি এই পাহাড়ি রাস্তা বাঁক নিতে চাও, তাহলে তোমার ওই গাড়ির সর্বোচ্চ বেগ ধরো 200 মিটার পার সেকেন্ড। আমি সাপোজ এটা উদাহরণ দিলাম যে আমি একটা ইঞ্জিনিয়ার, আমি রাস্তাটা বানাইছি ধরো। তো আমি তখন ক্যালকুলেশন করছি যে ওই রাস্তাটা যদি একটা গাড়ি সর্বোচ্চ 200 মিটার পার সেকেন্ড বেগে যায়, বা এর বেশি যদি যায়, তাহলে ও অ্যাক্সিডেন্ট করে ফেলবে। যদি এ এত বেগ বা এর কম বেগে যায়, তাহলে কি করবে? নিরাপদে ভাগ নিতে পারবে, সুন্দর মতো যাইতে পারবে। আচ্ছা, এখন আরেকজন একটা ব্যক্তি, ধরো আমার একটা ফ্রেন্ড, ও কি করলো? ও হচ্ছে 200 মিটার পার সেকেন্ড বেগে না গিয়ে ও হচ্ছে 201 মিটার পার সেকেন্ড বেগে এই রাস্তা দিয়ে নিল। বাট কিন্তু ক্যালকুলেশন তো করা আছে ভাই, 200 মিটার পার সেকেন্ড বেগে যাইতে হবে, কিন্তু ও গেছে 201-এ, তার মানে কি ও নিরাপদে বাগ নিতে পারবে? পারবে না। এখন তার মানে বুঝছো আমরা কিভাবে অ্যান্সার করব? এখন এই সুমন, ও কি করছে? 60 কিলোমিটার পার সেকেন্ড, বা এটাকে মিটার পার সেকেন্ডে নিচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড বেগে ও গাড়িটা চালাচ্ছে। এখন আমি যদি ক্যালকুলেশন করে বের করতে পারি ওইখানে সর্বোচ্চ কত বেগে ওই আহ, রাস্তায় বাঁক নিতে পারবে, ওইটার সাথে এটা তুলনা করব। যদি এই সর্বোচ্চ এত বেগের বেশি যায়, এই 16.67 মিটার পার সেকেন্ড, তাহলে কি নিরাপদে বাঁক নিতে পারবে না, আর কম হলে পারবে। আমাদের মূল লক্ষ্য কি? বেগটা বের করা। কারণ ভাই এটা তো ভাই অনেক, এই ম্যাথ কয়বার আসছে বোর্ডে। আচ্ছা দেখো, আমরা জানি সাইন থিটা ইজিক্যাল h/d। এখান থেকে থিটা বের করো, কি? সাইন ইনভার্স এইচ কত দেওয়া আছে? এই যে এইচ, আর ডি কত? চড়া। h/d, এইচ কত? 0.5, ডি কত? 4। এখানে যদি ক্যালকুলেশন করো, সাইন ইনভার্স এইচ ভাগ ডি 0.5 ভাগ 4, তাহলে এটা আসবে 7.180। 7.180 এত ডিগ্রি আসবে। আচ্ছা, আবার জানি, আমরা কি জানি?
ট্যান থিটা ইজিক্যাল ভি স্কয়ার বাই আর জি। হ্যাঁ ভাই জানি। এখান থেকে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স এর সূত্র কি? রুট ওভার আর জি ট্যান থিটা। আচ্ছা, এখন আর কত? ব্যাসার্ধ কত দেওয়া আছে ভাই? এই যে 150। আর জি কত ভাই? 9.8। কিছু বলছে কোশ্চেনে? না, 9.8। আর জি ট্যান থিটা, ট্যান থিটার মান বের করছে কত? 7.180। শেষ, বসে দাও। এখান থেকে সুন্দর একটা মান বের হবে। আর 150 জি আর জি ট্যান থিটা, ট্যান ট্যান 7.180, 7.180। আর তুমি বলো না ভাই এই সূত্র কোত্থেকে আসলো? এই, এইগুলা এখন বলো না। 13.60 আসছে কত? 13.60 মিটার পার সেকেন্ড আসছে। এখন বলো এটা কি? এটা কম না 16.67 থেকে? তার মানে আমার সর্বোচ্চ যদি একটা গাড়ি 13.60 মিটার পার সেকেন্ড এই বেগের বেশি যায়, তাহলে ও নিরাপদে বাঁক নিতে পারবে না, ও অ্যাক্সিডেন্ট করে ফেলবে। কিন্তু সুমন কি করছে? সুমন কি করছে? এটাকে যদি মিটার পার সেকেন্ডে নাও তাহলে 16.67 মিটার পার সেকেন্ড বেগে আসছে। সুমন কি করছে? ও এত বেগে গাড়িটা চালাচ্ছে, কিন্তু সর্বোচ্চ হইতে হবে 13.60। তাহলে কি বলতো? আর সুমনের হয়েছে 16.67। ও কি নিরাপদে বাগ নিতে পারবে? না। সুতরাং নিরাপদে বাগ নিতে পারবে না। বুঝছেন? ঠিক আছে? তো আমার ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাহলে হচ্ছে হয়েছে আর কি। ক্যালকুলেশন যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ, হ্যাঁ। তো নিরাপদে বাগ নিতে আচ্ছা পারবে কি পারবে না? সুমন আমি কি উল্টা বললাম নাকি? আহ যদি ওর বেগ এত, সর্বোচ্চ হইতে হবে, সর্বোচ্চ যদি এত বেগ হয় তাহলে কি বলতো? ও এর বেশি যদি বেগ হয় বাগ নিতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক ঠিক আছে, ঠিক আছে, ওকে। সুতরাং কি এর অ্যান্সার হবে বাক নিতে পারবে না। আচ্ছা, 5 নাম্বার। 5 নাম্বার কি আসছে দেখো তো। এখানে কি বলছে? কোশ্চেনটা পড়ো। এখানে বলছে ভূস্থির উপগ্রহ কি? এগুলা কি বলবো? মুক্তিবেগ ভরের উপর নির্ভরশীল নয় কেন? ঠিক আছে, এটা কি বলবো? যেই গ্রহের পর্যায়কাল 24 ঘন্টা তাদের ভূস্থির উপগ্রহ বলা হয়। বা পৃথিবী থেকে যাদেরকে মনে হয় পৃথিবী ঘুরতেছে, তাই না? আ, পৃথিবী থেকে যেগুলোকে স্থির মনে হয়, যে উপগ্রহকে, সেগুলোকে ভূস্থির উপগ্রহ বলে। এগুলো বলতেছি না। আচ্ছা দেখো কি বলছে। আহ গ নাম্বার, এগুলো বলতেছি না কখন। চিত্রের কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলছে। কিউ বিন্দুতে, কিউ বিন্দুতে। আচ্ছা, কিউ বিন্দু কই? এই যে কিউ বিন্দু, এখানে অভিকর্ষ ত্বরণ জি ধরলাম বা জি ড্যাশ ধরলাম, এটা বের করতে বলছে। কারণ আমরা তো জানি এটা তো এইচ উচ্চতায় ধরলাম, ঠিক আছে? আর এতটুকু আর ধরলাম, এতটুকু আর ধরলাম, এতটুকু আর বা ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, এখন জি ড্যাশ কি হবে? আমরা জানি জি ড্যাশ ইজিক্যাল জি ড্যাশ ভাগ জি ইজিক্যাল আর ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার, তাই না? এই সূত্র তো জানি। আচ্ছা, এখানে জি ড্যাশ বের করবো। তাহলে জি কি ভাই? পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ কত ভাই? 9.8। কোশ্চেন কিছু বলছে? এই যে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8 ইজিক্যাল আর, আর কি? পৃথিবীর ওই ব্যাসার্ধ, ওই গ্রহের ব্যাসার্ধ। এখানে তো পৃথিবী, হ্যাঁ পৃথিবী, তার মানে ব্যাসার্ধ কত হবে? এই 8টা। এটা কি দেওয়া আছে? ওপি, ওপি। আচ্ছা, এটা কথা যা ও এন, তাই না? আরে ভাই হ্যাঁ। কারণ কি? একটা বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বটাই তার ব্যাসার্ধ। এখানে ওপি ব্যাসার্ধ, ও এন ব্যাসার্ধ। এখানে যদি ও ওয়াই ধরি, ও ওয়াইটাও ব্যাসার্ধ। তো ও এন দেওয়া আছে কত? ব্যাসার্ধ আছে 6.4 × 10⁻³ কিলোমিটার। তাহলে এটাকে মিটারে নেই। 6.4 ইন্টু 10⁻³ তো এটারে আবার 1000 দ্বারা গুণ দাও। 1 কিলোমিটার ইজ 1000 মিটার। ঠিক আছে? তো 1000 দ্বারা গুণ দিছি। এখানে কত? 6.4 ইন্টু 10⁻6 হবে আর কি। এটা গুণ দিলে 6 একবারে লিখে দিই। এটা হবে 6। আচ্ছা, একটু, এটা হবে 6 আর কি। 1000 দিয়ে ডাইরেক্ট গুণ দিয়ে দিছি আর কি। আহা, শিট। আচ্ছা দেখো, জি ড্যাশ ভাগ জি 9.8 ইজিক্যাল আর কত ছিল? 6.4 ইন্টু 1000 মিটারে নিছি ভাগ, এখানেও আর 6.4 ইন্টু 10⁻³ তো 10⁻6 হবে, মিটারে নিছি 10⁻6 প্লাস এইচ। এইচ কি ভাই? এই যে পি কিউ এর দূরত্ব, পি কিউ এর দূরত্ব এই যে এইচ দেওয়া আছে 1000 কিলোমিটার, বুঝছো? আর প্লাস এইচ তো, এইচ কি ভাই? এইচ হচ্ছে ওই পৃথিবীর পৃষ্ঠ থেকে যেই বিন্দুতে আমরা হচ্ছে অভিকর্ষ ত্বরণটা বের করতে চাচ্ছি। তো এইচ কত? 1000 কিলোমিটারকে আমি হচ্ছে মিটারে নেই, তাহলে আবার 3টা শূন্য বাড়বে। আর এটাকে স্কোয়ার দাও। এখান থেকে যদি ক্যালকুলেশন করো জি ড্যাশের মান বের হবে সুন্দর মতো 9.5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার আর কি। ঠিক আছে, এ হচ্ছে অ্যান্সার। একদম ইজি ম্যাথ ভাই, একদম ইজি ম্যাথ। এই এমসিকিউর ম্যাথ দিস আর কি করবো। ওকে, বড় কথা কি বলছে? 5 কেজি ভরের, 5 কেজি ভরের একটা বস্তুর জন্য, 5 কেজি ভরের একটা বস্তুর জন্য যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা গাণিতিকভাবে যাচাই করো। পি ও কিউ, পি কই কিউ কিউ, এই যে পি বিন্দু এটা আর এই কিউ বিন্দুতে অভিকর্ষ ওজনের তুলনা করতে বলছে। আচ্ছা, এখন
আমরা ধরি ধরি কিউ বিন্দুতে ওজন হচ্ছে ডাব্লু ড্যাশ, আর পি বিন্দুতে ওজন ধরো ডাব্লু ধরি। আচ্ছা, এখন ওজনের তুলনা তাহলে আমি যে কোনো একটা ভাগ করে দিই। আর ডাব্লু ইকুয়াল কি, আচ্ছা সরি, এখানে তো ডাব্লু ড্যাশ হবে না, জাস্ট ডাব্লু হবে। এখন এখানে ডাব্লু দেই, তাহলে কি ডাব্লু ড্যাশ কি এম জি ড্যাশ ধরি, নিচে কি এম জি ধরি, এম এম কাটা না, একই তো। ভর ভর যদিও 5 কেজি দেওয়া আছে, তুমি বসাও, একই তো, কাটাকাটি স্যার। আচ্ছা, মানে এই দুটো ওজনের তুলনা করতে বলছে, তাহলে জি ড্যাশ লাগবে আর জি লাগবে। আচ্ছা, এখন বলো তো, জি তো আমরা জানি 9.8, বসাই না, সমস্যা নেই, এটা পরে বসাবো নি। জি জি এর মতো রাখি। এখন জি ড্যাশ কি, কিউ বিন্দুতে তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর কি। তো এটা যদিও আমি ঘ নাম্বারে বের করছি, তো ঘ নাম্বারে ইয়া করে দিবা, ঠিক আছে। আচ্ছা, এখন জি ড্যাশ বাই জি, আমি কি লিখতে পারি দেখো তো, আমি কি এখানে লিখতে পারি জি ড্যাশ বাই জি, এখানে কি আমি লিখতে পারি, এর সূত্র হচ্ছে আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। হ্যাঁ ভাই, লিখতে পারি, মানে এক সূত্র দিয়ে দুই ম্যাথ দিছে আর কি। আচ্ছা, এন বা ডাব্লু ড্যাশ বাই ডাব্লু, আর এর মান বসায় দাও, কত 6.4 ইন্টু 10⁻6 মিটারে নিছি, 6.4 ইন্টু 10⁻6 মিটারে নিছি, যোগ এইচ 100 ইন্টু 1000, 3 টা 0 12 হোল স্কয়ার, ঠিক আছে। মানে মোট কথা এক সূত্র দিয়ে দুইটা ম্যাথ আর কি, মানে দুইটা এক সূত্রে দুইটা গ আর গ আর কি। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করে আসবে আহ, তোমার হচ্ছে 0.97 এত আসবে, 0.97। আচ্ছা, এখন আচ্ছা, এতটুকু ক্যালকুলেশন করলে এটা ইকুয়াল জি ড্যাশ বাই জি ছিল আর কি, এটা ইকুয়াল এখানে লিখতে পারি জি ড্যাশ বাই জি, আর এখানে আসবে এতটুকু ক্যালকুলেশন করলে 0.97 আসবে। তো এখান থেকে কোশ্চেনে কিসের সাথে তুলনা করতে বলছে বলো তো, ওজনের তুলনা করতে বলছে। তো এখানে আমি কি লিখতে পারি, ডাব্লু ড্যাশ বাই ডাব্লু ইকুয়াল 0.97, হ্যাঁ ভাই লিখতে পারি। তাহলে ডাব্লু ড্যাশ কি আসবে, 0.97 ডাব্লু। আচ্ছা, এখন তাহলে কি কিভাবে লিখবা, আর ডাব্লু ড্যাশ ধরছিলাম আমরা কিউ তে ওজন, আর এটাকে ডাব্লু কে ধরছিলাম পি তে। তার মানে ওজনের তুলনা কি লিখবা, লিখবা কিউ বিন্দুতে ওজন পি বিন্দুতে ওজনের 0.97 গুণ হবে, কি বললাম, কিউ বিন্দুতে ওজনটা হবে পি বিন্দুর ওজনের 0.97 গুণ, শেষ। ওজনের তুলনা গাণিতিক ভাবে যাচাই করো, শেষ। বুঝছো? ওকে, 5 নাম্বার গেল। 6, আচ্ছা 6 কি বলছে এখানে, ওই দিনে গ নাম্বারের আগে কোশ্চেনটা পড়ি। কোন একদিন দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী কলি ও কলি দেশের দুই জেলায় অবস্থান করছেন। আচ্ছা, কলি ওই দিন যশোরের তাপমাত্রা দেখলো 30 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা আর এর মান 55%। তার মানে কি, কলির আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, একই দিনে কলি কুমিল্লায় শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা দেখলো 33 ডিগ্রি ও 25.5 ডিগ্রি। 33 ডিগ্রি তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া আছে 1.62, তারপর এগুলো এগুলোর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে এত এত। আচ্ছা, শীর্ষাঙ্কের হিসাব করতে বলছে, আয় ভাই এটা কি বলবো, আমরা জানি শীর্ষাঙ্কের তাপমাত্রা যদি থিটা ধরি, তাহলে কি থিটা ইকুয়াল θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। আমি ভাই এগুলো কি লিখলেন, থিটা হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ2 হচ্ছে আর্দ্র বাল্বের তাপমাত্রা, আর জি কি গ্লেসিয়ারের উৎপাদক, সেটা কোন তাপমাত্রায়, শুষ্ক বাল্বের তাপমাত্রা, ঠিক আছে। কারণ থিটা কি, শুষ্ক বাল্বের তাপমাত্রা দেওয়া আছে দেখো। যশোর কই, যশোর কই, এই যে উম, এই যে যশোর বলতে পলিটা আর কি। তো এখানে আহ যশোরের শীর্ষাঙ্ক বের করতে বলছে না, ওই দিন যশোরের শীর্ষাঙ্ক হিসাব করো। আচ্ছা, যশোরে আহ আচ্ছা, সরি সরি, এক সেকেন্ড, আমি একটু ইয়া করে ফেলছি, দেখো যশোরে, যশোর কই পলি না, তার মানে পলি যশোরে তাপমাত্রা দেখলো 30 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা দেওয়া আছে 30 এবং আপেক্ষিক আর্দ্রতা দেখলো এত%। তো মানে ওইখানে কি বলছে, শিশিরাঙ্ক হিসাব করতে বলছে। আচ্ছা, এখন আমরা কি বলতে পারি, আর ইজিক্যাল এফ বাই বড় হাতে এফ ইন্টু 100%, যেখানে আর হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা, এফটা কি, এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এফটা কি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, এখন এখানে তোমার শিশিরাঙ্ক হিসাব করতে বলছে, আর এর মানটা দেওয়া আছে কত, 55/100। আচ্ছা ঠিক আছে, তার মানে কি এই পাশে 100 দিব না, ওকে। এফ কি, এফটা বের করব, আগে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা বের করি, ওই চাপে কত ডিগ্রি কোশ্চেনে যদি মিলে তাহলে ওইটা অ্যান্সার হবে আর কি। আচ্ছা, এখন এফ 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 কই, এফ হচ্ছে কি শুষ্ক বাল্বের তাপমাত্রা কই, এই যে
যশোরের তাপমাত্রা দেখো 30 ডিগ্রি। এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা দেখতে হবে। এই যে দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ দেওয়া আছে 31.83 মিলিমিটার। 31.83 মিলিমিটার। এখান থেকে এফটা সুন্দর মতো ক্যালকুলেশন হয়ে যাবে। এফটা বের করবো। তাহলে কত? 55/100 ইন্টু 31.83। 31.83, তো 17.50 বের হয়েছে। 31.83, 17.50 এত মিলিমিটার চাপ বেরোছে। শীর্ষাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বেড়েছে। এখন এই চাপে তোমার হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখো তো। এটা 17.50 কাছাকাছি না? হ্যাঁ কাছাকাছি। তার মানে কি আর এটা কত তাপমাত্রা? 20 ডিগ্রি। তার মানে শীর্ষাঙ্কের কত ডিগ্রি হবে? ওই দিনে যশোরের শীর্ষাঙ্ক হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝছো ম্যাটটা? ওকে, ম্যাটটা বুঝ জাস্ট কিছু না। আর ইজগাল এফ বাই এফ, এফ বাই বড় হাতের এফ ইন্টু 100। এখান থেকে ছোট হাতের এফটা বের করছি এবং ওই এফ এ চাপে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা ছিল ওই ডিগ্রিটাই অ্যান্সার। শেষ। বুঝছো? ওকে। এখন বলছে কি ওই দিন পলি বলছিল যে সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে। আচ্ছা, এটা কিভাবে করব? আমরা দুই ক্ষেত্রেই পলি ও কলি আছে। এখন কিন্তু দেখো তো মানে দুই ক্ষেত্রে আমরা আর বের করব, মানে আপেক্ষিক আর্দ্রতা আর ওয়ান আর টু ধরি। যার আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে জলীয় বাষ্প থাকে কম। যেখানে জলীয় বাষ্প থাকে কম সেখানে তোমার শরীর থেকে ঘাম তাড়াতাড়ি শুষে নেবে। আর শরীর থেকে ঘাম তাড়াতাড়ি শুকানো মানে কি? যার আপেক্ষিক আর্দ্রতা কম সেখান থেকে বলতে পারি শরীর থেকে তাড়াতাড়ি ঘাম শুকায় নেবে। আর তুমি আরাম বোধ করবা। তার মানে যার আপেক্ষিক সামার কি? সামার হচ্ছে যার আপেক্ষিক আর্দ্রতার মান কম সে অধিক আরাম বোধ করবে। তার মানে পলি ও কলির দুই ক্ষেত্রে আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করব। দুই ক্ষেত্রে আর ওয়ান আর টু যদি ধরি, দুই ক্ষেত্রে আর ওয়ান আর টু বের করবো। যার আর ওয়ান বা আর টুর মান কম হবে সে অধিক আরাম বোধ করবে। এ হচ্ছে সামারি। কিন্তু এখন কোশ্চেনে তোমার হচ্ছে সহজ করে দিচ্ছে পদির আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে। পদিরটা 55% দেওয়া আছে। এটাকে আর ওয়ান ধরি, আর কলি দেওয়া আছে। এটাকে আর কলি বের করবো। এখন আসি আর কলি। কলি কি দেওয়া আছে? একই দিনে কলি আহ কুমিল্লায়, কলি ছিল কুমিল্লায়, তো কুমিল্লায় শুষ্ক আর্দ্রভাবে তাপমাত্রা এত দেখলো। আচ্ছা, কিন্তু কলির জন্য যদি বের করতে চাই তাহলে কি আর কলি ইজগাল কি? ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100। আচ্ছা, ছোট হাতের এফ কি ভাই? শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। বড় হাতের এফ কি? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, এখন কলির জন্য বা কুমিল্লায় কি শিশিরাঙ্কের তাপমাত্রা দেওয়া আছে? না, দেওয়া নাই। দেখো, বের করতে হবে। ভাই আমরা তো শিশিরাঙ্কের তাপমাত্রা বের করার সূত্র জানি। থিটা ইজগাল থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। থিটা ওয়ান কি? শুষ্ক বাল্বের তাপমাত্রা। এই যে শুষ্ক বাল্বের তাপমাত্রা 33 ডিগ্রি দেওয়া আছে। মাইনাস জি কি? শুষ্ক বাল্বের তাপমাত্রায় গ্লেসের উৎপাদক, মানে 33 ডিগ্রিতে জি এর মান গ্লেসের উৎপাদক এই যে দেওয়া আছে 1.62। 1.62 ইন্টু থিটা ওয়ান 33 মাইনাস থিটা টু কি? সিক্ত বা আর্দ্র বাল্বের তাপমাত্রা 25.5 ডিগ্রি দেওয়া আছে। 25.5 ডিগ্রি। এটা যদি করো শীর্ষাঙ্কের তাপমাত্রা পাবা। কত পাবা? 33 মাইনাস 1.62 ইন্টু 32 মাইনাস 25.5। হ্যাঁ, এটা যদি করো আসবে 22.47 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা কি বলতো? এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের চাপটা লাগবে। কার? শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এটা কার আসলো ভাই? শিশিরাঙ্কের তাপমাত্রা আসলো। শিশিরাঙ্কের তাপমাত্রা আসলো। শিশিরাঙ্কের তাপমাত্রা কত? আমরা হচ্ছে কলির জন্য পেলাম 22.47। এটা আমি লিখি 22.47। 22.47 কলির জন্য। কলির জন্য শিশিরাঙ্কের তাপমাত্রা আমরা পাইছি কত? শিশিরাঙ্কের তাপমাত্রা 22.47 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন আমার বায়ুর তাপমাত্রা লাগবে। বায়ুর তাপমাত্রা যা শুষ্ক বাল্বের তাপমাত্রা সেম, যেটা কত? কোশ্চেনে 33 ডিগ্রি দেওয়া আছে। এখন আমরা জানি আর ইজিক্যাল ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। এখানে এক নং ইকুয়েশন দিই। এখানে আমার এই বায়ুর তাপমাত্রা মানে 33 ডিগ্রি, কারণ আমরা জানি শুষ্ক বাল্বের তাপমাত্রা মানেই বায়ুর তাপমাত্রা। তো 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা চাপটা লাগবে, যেটা এফ এ বসাবো। 22.47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ লাগবে, যেটা ছোট তার এফ এ বসাবো, মান বসাবো, তারপর তুলনা করবো, শেষ কাহিনী। যেটাকে আটটু ধরি, কলিকটা আটটু। এখন বায়ুর তাপমাত্রা 33 ডিগ্রিতে চাপ মেবি দেওয়া আছে কোশ্চেন, দেখো তো। এই দেখো, কই কই, এই যে 33 ডিগ্রিতে চাপ দেওয়া আছে 37.83। তার মানে এর চাপটা দেওয়া আছে 37.83। তার মানে এখান থেকে ছোট এফ 37.83 ইন্টু 100%। এটাকে এক নং ইকুয়েশন দেই, সমস্যা নেই। তার মানে এখন জাস্ট আমার 22.47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার
আহ তোমার হচ্ছে চাপটা লাগবে। এখন কিন্তু এটা তো ডাইরেক্ট দেওয়া নাই, বাট এখানে দেখো 20 আর 21, তার মানে আমি লিখতে পারি 21 - 20, মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ডিগ্রি 20 - 21 - 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ, এই দুটো বিয়োগফল। হ্যাঁ, লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি, সুতরাং 21 ডিগ্রি - 20 ডিগ্রি বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত ভাই? দেখো তো কোশ্চেনে কত দেওয়া আছে। এই যে 18.68 মাইনাস 17.54, 18.68 - 17.54, 18.68 - 17.54 এত মিলিমিটার পারদ চাপ আর কি। তো এটা যদি করো তাহলে আসবে কত, 18.68 - 17.54, এটা আসবে 1.14, 1.14 এত মিলিমিটার। ওকে, এখন দেখো একটু সাবধানে, কোশ্চেনে কিন্তু ভাই 20 ডিগ্রি দেওয়া আছে, 20 ডিগ্রিতে চাপ দেওয়া আছে। এখন আমাদের লাগবে কত ডিগ্রিতে ভাই? আমাদের লাগবে, সরি, এক সেকেন্ড, কোশ্চেন হচ্ছে আমাদের লাগবে, এই আমি কি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমাদের লাগবে 22.47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ। কোশ্চেনে 21 ডিগ্রি দেওয়া আছে, 21 ডিগ্রি চাপ দেওয়া আছে 18.68। আমি যদি কোনোভাবে কোনোভাবে 21 যোগ, আমি যদি কোনোভাবে 1.47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা বের করতে পারি, তাহলে কি করব? 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ যোগ 1.47 ডিগ্রি চাপ যোগ করে দেবো, তাহলে তো 22.47 পাবো। তাহলে এখন আমাদের কত লাগবে বলতো? 22.47। এখন আমাদের হচ্ছে 1.47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা লাগবে। তাহলে কত? 1.14 ভাগ 1 ইন্টু 1.47 এত মিলিমিটার চাপ, তাহলে কত আসবে? সেটা হচ্ছে 47 ইন্টু 1.14, এটা বেড়েছে 1.6758। এটা কি পেলাম? 58 এত 1.6758 এত মিলিমিটার। এটা পেলাম হচ্ছে 1.47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা পেলাম। এখন সুতরাং তাহলে 22.47 ডিগ্রি সেলসিয়াসকে আমি কি লিখতে পারি? 21 ডিগ্রি যোগ 1.47 ডিগ্রি। হ্যাঁ ভাই, এখন 21 ডিগ্রি কোশ্চেনে দেওয়া আছে ভাই, এই যে 21 ডিগ্রি 18.68 দেওয়া আছে, 18.68 যোগ 1.47 বের করছি, এর চাপ কত? 1.675 যোগ দাও 18.18, 18.18, সরি সরি 68, 68, 68, 68, তাহলে কত বের হয়েছে এখানে? 38 দশমিক এক সেকেন্ড, 38.52 মিলিমিটার চাপ। এখন কি জাস্ট এটা ছোট হাতের এফে বসাই দাও, 1 নং ইকুয়েশনে আর 2 ছোট হাতের এফ এর মান কত পেলাম? 38.52, নিচে হচ্ছে 37.83 ইন্টু 100%, তাহলে কত আসবে? 38.52 ভাগ 37.83 ইন্টু 100%। এই আমি কি ভুল করছি? আমি কি কোথাও ভুল করলাম? আমি কি কোথাও ভুল করছি? এটা তোমরা একটু মিলাও তো, দেখো তো আমি কি ক্যালকুলেশন কোথাও ভুল করছি নাকি। 21 - 20, 21 - 20, 21 ডিগ্রি দেওয়া আছে কত ভাই? 18.68 মাইনাস 17.54, 18.68 মাইনাস 17.54, 18.68 মাইনাস 17.54, 1.14, ঠিক আছে। এখন আমাদের লাগবে শীর্ষাঙ্কের তাপমাত্রা, শীর্ষাঙ্কের তাপমাত্রা বেড়েছে 22.47, এটা কি ঠিক আছে আমাদের? শীর্ষাঙ্কের তাপমাত্রা আমি তো আরেকবার করি, 33 মাইনাস গ্লেসের উৎপাদক হচ্ছে 1.62 ইন্টু 33 মাইনাস 25.5 আসবে। শিট, দেখছো, দেখছো ভুল করে ফেলছি। শোনো, আচ্ছা ম্যাথটা এই তোমরা কইরো, শোনো প্রসেস তো বুঝছো, এই ম্যাথ তো ভাই কি বোর্ডে অহরহ আসছে। শোনো, এই যে শীর্ষাঙ্কের তাপমাত্রা কি ছিল, শিট এখানে ভুল করে ফেলছি। আচ্ছা, আমি হচ্ছে এটা আরেকবার করি। শিট শিট, দেখো শীর্ষাঙ্কের তাপমাত্রা, শীর্ষাঙ্কের তাপমাত্রা জানো কত আসবে? ধ্যাৎ, দেখো তাই তো বলতেছি, মানে বোর্ডে এরকম ম্যাথ দেওয়ার কথা না। দেখো থিটা, আমরা জানি থিটা ইজ ইকুয়াল থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। এখানে সব মান দেওয়া আছে ভাই। থিটা ওয়ান শুষ্ক বাল্বের তাপমাত্রা 33 মাইনাস শুষ্ক বাল্বের তাপমাত্রা গ্লেসের উৎপাদক দেওয়া আছে 1.62 ইন্টু 33 মাইনাস
আর্দ্র বাল্বের তাপমাত্রা দেওয়া আছে 25.5। তো এটা যদি ক্যালকুলেশন করে আসবে 20.85। ভাই আমি লিখছি 22 কত জানি, বুঝছো? এখানে ভুল হয়ে গেছে। আচ্ছা এখন কি, এনে লেখো এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের চাপটা লাগবে, বুঝছো? মানে একটু ভুল করে ফেলছি, সরি সরি, এই জন্য তোমরা একটু মানে বুঝছো তো, ক্যালকুলেশন ভুল ভাই, মিস্টেক, ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। আচ্ছা এখন কি করব ভাই, 20 তো এখন হচ্ছে আমি আহ হচ্ছে কি করতে পারি, এখন হচ্ছে ঠিক আছে এতটুক, মানে আমাদের লাগবে কত, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ দেওয়া আছে, আমার লাগবে 0.85। এখানে এখানে ম্যাটটা করে দিই, এই দেখো এখানে একটু কাটাকাটি হয়, এখানে একটু জাস্ট আমি মুছে সুন্দরভাবে ম্যাটটা করে দিই, যাও। বুঝছো কোথায় ভুল করছি? তাই তো বলি মানে এই আপেক্ষিক আদ্রতার মানে 101 আসছে, দেখে ভুলে গেছি যে ভুল হয়েছে, বুঝছো? 101 কিছু একটা আসছে। আচ্ছা এখন সুতরাং আমাদের লাগবে কত, 0.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত, এটা আসছিল কত, 18.68 মাইনাস 17.54, 1.14 আসছিল এটা, 1.14 মিলিমিটার। আচ্ছা তো চাপ কত হবে, 1.14 ভাগ 1 ইন্টু 0.85। তো এটা যদি করো 0.85, 0.969 এত মিলিমিটার এইচজি চাপ আসবে। এখন 969, এখন সুতরাং আমরা বলতে পারি 20 যোগ 0.85, এটা মানে কত, এটা হচ্ছে 20.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা আমাদের লাগবে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কোশ্চেনে দেওয়া আছে ভাই, কত, 17.54 দেওয়া আছে, যোগ 0.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ বের করছি বড়, কত, 0.969, যোগ দাও, 17.54 যোগ এত 18.509, 18.509 এত মিলিমিটার। এখন কি জাস্ট 1 নং সমীকরণে বসাই দাও, আর ইজিক্যাল আর টু ধরছি যদিও, ছোট হাতের এফ কত, শুষ্ক কি শীর্ষাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ মানে কি, 20.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করছি 18.509 ভাগ বায়ুর তাপমাত্রায় বা 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ 37.83, 37.83, ওকে, ইন্টু 100। এটা যদি করো অ্যান্সার আসবে, হ্যাঁ এবার ঠিক আছে, 509, 37.83 ইন্টু 100। তো এটা যদি করো এই যে ঠিক আছে 48.92%। এখন বলো R1 বা ওই ওই মেয়েটার নাম কি ছিল, আহ এটা তো কলি বের করলাম, ওইটা কি ছিল, ওইটা ছিল হচ্ছে পলির হচ্ছে 55% দেওয়া আছে। R1, আর ওয়ান বা পলি 55% আপেক্ষিক আর্দ্রতা, আর R2 কলি বের করছি আমরা যেটা কাহিনী করে 48.92%। যেহেতু R2 ছোট, R1 বড় R2 থেকে, তার মানে কি পলি বেশি আহ পলি বেশি স্বস্তি বোধ করবে কার থেকে, পলির থেকে। দেখো ওই দিন পলি বলছিল যে সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে, ঠিক আছে না? ওই দিন পলি বলছিল যে সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে, কলির চেয়ে অধিক আরাম বোধ করবে, পলি বলছিল সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা আমরা করছি কি, দুই ক্ষেত্রে R1 R2 বের করছি, এখন দেখতেছি পলিটা, পলি 55% আর কলি হচ্ছে 48.9%। আচ্ছা আমি হচ্ছে কোশ্চেনটা একটু পড়তেই, পুরোটুকু পড়তেই হচ্ছে দেখো ভুল করছি, যে তার কথা সত্যতা গাণিতিক ভাবে যাচাই করো। পলি বলছে যে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে, এখন কে বেশি ভাই আরাম বোধ করে, যার আপেক্ষিক আর্দ্রতা কম। কারণ কি, যার আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে কি হয় বলতো, যার আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে জলীয় বাষ্পটা বেশি থাকে। কি বললাম, জলীয় বাষ্প বেশি থাকে। আর জলীয় বাষ্প বেশি থাকা মানে কি, তোমার ঘামটা কম তাড়াতাড়ি মানে কম শুকাবে, তাই না? আর তার মানে কি, অস্বস্তি বোধ করবা। তার মানে উল্টা কি, যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে ঘামটা দ্রুত শুকাবে অথবা তুমি স্বস্তি বোধ করবা। তার মানে কলি স্বস্তি বোধ করতেছে পলির থেকে, কিন্তু পলি বলছে উল্টা, তার মানে ওর কথা সত্য না, ওর কথা সত্য নয়, বুঝছো? এই হচ্ছে কাহিনী। তো আমি হচ্ছে কোশ্চেনটা পুরোটুকু পড়িনি, তো এই জন্য হচ্ছে একটু কনফিউজ লাগছে, সমস্যা নেই, মানে আমাদের সবকিছু প্রসেস ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা একদম ইজি ম্যাথ, এগুলো ইজি ম্যাথ, আর পরীক্ষা হলে একটু সাবধান, এগুলো এই যে আমি যেমন ভুল করে ফেলছি, এই থিটা মানটা হাতে মানে ক্যালকুলেটর করতে যে ভুল করে ফেলছি, তোমরা ওইরকম করো না, ঠিক আছে, একটু সাবধানে করো। আমি তো দ্রুত করতেছি এই জন্য, কারণ অলরেডি মনে হয় 1.5 ঘন্টা হয়ে গেছে, তো ভিডিও মনে হয় 2 ঘন্টা হয়ে যাবে। আচ্ছা দেখ খুব সমস্যা নাই, তোমরা হচ্ছে পারলে দেখুন, মানে অ্যান্সারটা দেখো আর কি, যদি ইয়া হয়। আচ্ছা দেখো বলছে কি 7 নাম্বার, আর দুইটা ম্যাথ আছে, 7 আর 8, একদম ইজি দেখো। সানি ও রনি দুটি দোলক নিয়ে পরীক্ষা করছে, ওকে, সানির দোলকটি সেকেন্ড দোলক। আচ্ছা তার মানে কি,
সেকেন্ড দোলকে আমরা জানি দোলনকাল 2 সেকেন্ড, তাহলে সানির দোলনকাল 2 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এটির ভর এম দেওয়া আছে, এর বিস্তার এ দেওয়া আছে, সেন্টিমিটার গ্রামে দেওয়া আছে। তারপর রনির ভর দেওয়া আছে, আহ রনির দোলকটির ভর দেওয়া আছে আর কি, পর্যায়কাল দেওয়া আছে টি, বিস্তার দেওয়া আছে এ। আচ্ছা স্প্রিং দেবো, এগুলো বলতেছি না। সাম্য অবস্থান থেকে 6 সেন্টিমিটার দূরত্বে এটাকে এক্স ধরি। সানির দোলনের বেগ, বেগের সূত্র কি, ভি ইজ ইকুয়াল ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। শেষ। এখন ওমেগা কি, 2 পাই বাই টি জানি, কারণ কি এখানে সানির ক্ষেত্রে পর্যায়কাল দেওয়া আছে, তাই 2 পাই বাই টি রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে জাস্ট মানটা বসাই দিবা। আচ্ছা করে দিস অ্যান্সার। 2 পাই বাই টি, টি দেওয়া আছে দুই, দুই দিয়ে কাটা শুধু পাই থাকে। আচ্ছা লিখতেছি না, রুট ওভার এ স্কয়ার। এই কত পর্যায়কাল, সরি এই হচ্ছে বিস্তার, বিস্তার আর কি। সানির জন্য এটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে 10/100, তাই না, মিটারে নিয়ে যাচ্ছে আর কি। তাহলে কারণ কি, বেগটা মিটার পার সেকেন্ড আসবে। এই স্কয়ার মাইনাস এক্স এর মান দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার অবস্থানে, তাহলে কি 6/100 স্কয়ার। এটা যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 3.1416 ইন্টু রুট ওভার 10/100 আর কি, বা 10⁻²2 দ্বারা গুণ, মাইনাস এখানে 6 ইন্টু 10⁻²2 ভাগ স্কয়ার। এটা যদি করো, বেগ আসবে হচ্ছে পয়েন্ট 0.2513 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বেগ হচ্ছে এত মিটার পার সেকেন্ড। এটা ইজি ম্যাথ ছিল, একদম ইজি, এমসিকিউ ম্যাথ। ওকে, বড় কথা কি বলছে, সানি ও রনি উভয়ের দোলকের মধ্যে কার দোলকের শক্তি বেশি। আচ্ছা, কার দোলকের শক্তি এটা বিশ্লেষণ পূর্বক উত্তর দাও। আচ্ছা, আমরা দুই ক্ষেত্রে গতি শক্তি বের করব। ঠিক আছে, এখন সানির জন্য এটা এখানে করি, এটা ইয়া। এখন গতি শক্তি ইকে 1 ধরি, হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, তাই না? কারণ কি, ধরো একটা দোলকের যদি সাম্য অবস্থায় থাকে তখন কি, এর হচ্ছে সাম্যাবস্থায় এর বেগটা হয় সর্বোচ্চ, মানে সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ মানে গতি শক্তি সর্বোচ্চ, বাট বিয়োগ শক্তি আবার সর্বনিম্ন, তাই না? কারণ কি এস তো নাই, জিরো নাই, সর্বনিম্ন বলতে নাই আর কি। বিয়োগ শক্তি। সব এখানে সাম্য অবস্থায় সব শক্তিটাই গতি শক্তিতে, গতি শক্তি থাকে আর কি, এখানে কোনো বিয়োগ শক্তি থাকে না, কারণ এইচ তো জিরো ভাই, গতি শক্তি কোথেকে থাকবে। আচ্ছা, আবার আমরা জানি ভি ম্যাক্স ইজিক্যাল কি ওমেগা এ, ওমেগা এ। এখন হাফ, এখন সানির জন্য ভর কত, সানি দোলকের ভর 50 গ্রাম, এটাকে 1000 দ্বারা ভাগ দেই, তাহলে কি কেজিতে আসবে, কিন্তু ভি ম্যাক্স ইজিক্যাল ওমেগা এ, ওমেগা কি 2 পাই বাই টি, টি কত 2, ওমেগা এ, এ কই, বিস্তার দেওয়া আছে 10 সেন্টিমিটার, 10/100, এটাকে স্কোয়ার করবো, তাই না? শেষ। আর এটা যদি করো তাহলে আসবে কত, এখানে হাফ ইন্টু, এখানে হচ্ছে 50 ভাগ হচ্ছে 1000 ইন্টু, আর এখানে হচ্ছে 3.1, দুই দুই কাটা, তাই না, 3.1416 ইন্টু 1/10, 10/100 মানে কি 1/10 আর কি। তো এটা যদি করি, আর এটার উপর স্কোয়ার আছে, তাই না, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, আমরা জানি ভি ম্যাক্স ওমেগা এ, ওমেগার মান বসাইছি, এ বসাইছি স্কোয়ার। এটা আসছে 2.46 ইন্টু 10⁻³ গতিশক্তির একক জুল। আচ্ছা, সানির জন্য বের করছি, এখন রনির জন্য বের করব। রনির গতিশক্তি ইকে টু ধরি, সেম হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার মানে কি হাফ এম ওমেগা এ স্কোয়ার, হাফ এম, এম কত দশ ভাই 70 গ্রাম, তাহলে 70 কেজি 1000 দিয়ে ভাগ দেই। ওকে, ওমেগা, ওমেগা 2 পাই বাই টি, পর্যায়কাল দেওয়া আছে রনির জন্য 5 সেকেন্ড, ইন্টু এ, বিস্তার দেওয়া আছে 7 সেন্টিমিটারকে মিটারে নেই, 7/100 স্কয়ার। শেষ। একদম ইজি ম্যাথ ভাই, করো। আহ কত এখানে, 70/1000 ইন্টু, এখানে হচ্ছে 2 × 3.1416 ভাগ 5 ইন্টু, এখানে কত আছে 7/100, আর এর পুরোটার উপরে স্কোয়ার আছে। এটা আসছে 2.708 ইন্টু 10⁻⁻4 এত জুল। এখন বলো এটা 2.7 ইন্টু 10⁻⁻4, আমরা জানি ঋণাত্মক পাওয়ার যার ছোট সে বড়, তার মানে কি সানির গতিশক্তি রনির থেকে কার শক্তি বেশি ভাই, সানির শক্তি বেশি। ঠিক আছে, সানির দোলকের শক্তি বেশি, সানির শক্তি বেশি লিখে দিও না আবার, ঠিক আছে, সানির দোলকে শক্তি বেশি। ঠিক আছে, ওকে, গেল 7 নম্বর, একদম ইজি ছিল। ঠিক আছে, এখানে করাই দেওয়া গেছে। 8 নম্বর একদম ইজি ভাই, 8 নম্বরও একদম ইজি, দেখো এখানে করাই দিব, করাই দেওয়া যাবে। দেখো, প্রথম তারটি দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ালে, তার মানে কি এল বাই এল এর মান দেওয়া আছে 10/100। আচ্ছা, এত পার্সেন্ট বাড়ালে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে, মানে কি ওই যে মাইনাস ডেল আর বের করতে বলছে, মাইনাস দ্বারা ওই যে হ্রাস পাবে বোঝাচ্ছে। এখন আমরা জানি পয়সনের অনুপাত ইজিক্যাল মাইনাস ডেল আর ভাগ আর, এল বাই ডেল এর বা এল বাই এল লিখে আর কি, বা ডেল এর লেখা। আচ্ছা, পয়সনের অনুপাত কোশ্চেনে দেওয়া আছে 0.3। আচ্ছা, উপরে মাইনাস ডেল, আচ্ছা ডেল আর না, আমরা তো করছি
ডেল ডি লেখো, অনেকে ডেল আর দেখলে ভয় পাই যাবে। দেখো আমরা জানি ব্যাস ইজ ইকুয়াল 2 ইনটু ব্যাসার্ধ, তো এই ডি এর জায়গায় আরেক লাইন এখানে লিখে যাও। এখানে যদি 2 ইনটু ব্যাসার্ধ লেখো তাহলে কি মাইনাস 2 ইনটু ডেল আর, নিচে কি 2 ইনটু আর, টু কাটা থাকে কি মাইনাস ডেল আর বাই আর, একই কথা। এই জন্য আমি ডাইরেক্ট এখানে ডেল আর বাই আর লিখছিলাম, ঠিক আছে? বুঝছো তো? এই জন্য হচ্ছে এখন আমি ডাইরেক্ট এখানে লিখে দিই কি ডেল আর বাই মাইনাস ডেল আর ভাগ আর, আর নিচে এল বাই আর, ঠিক আছে? এখন মাইনাস ডেল আর তো বের করবো, আর আর কত আদি ব্যাসার্ধ কার দেওয়া আছে প্রথম তারটি, তার মানে কি এই যে 1 সেন্টিমিটার, এটাকে মিটারে নেই তাহলে কি 1/100 মানে কি 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে? 1 সেন্টিমিটার ইকুয়াল 10 টু দি -2 মিটার বা 100 মিটার। আচ্ছা, 100 দ্বারা ভাগ দিছে আর কি। আচ্ছা, ডেল এল বাই এল তো দেওয়া আছে কত 10/100 শেষ। আর কি এখান থেকে মাইনাস ডেল আর বের করে ফেলো। এখান থেকে মাইনাস ডেল আর যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে কত? এখান থেকে মাইনাস ডেল আর যদি ক্যালকুলেশন করো তাহলে, আচ্ছা ক্যালকুলেশন করি আমরা, এখান থেকে ক্যালকুলেশন করি। কত আসবে? 0.3 ইন্টু 10/100, এটার সাথে গুণ, আর এখানে আবার ভাগ 100, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4, ব্যাসার্ধ আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 আসছে এত মিটার, ব্যাসার্ধ এত মিটার আসছে শেষ। And এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি হ্রাস পাইছে, ঠিক আছে? তার মানে কি, সুতরাং ব্যাসার্ধ হ্রাস, বাংলায় লিখবা, সুতরাং ব্যাসার্ধ হ্রাস পেয়েছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার শেষ। এখানে আবার ব্যাসার্ধ হ্রাস পেয়েছে -3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 লিখলাম, কারণ কি তুমি তো মুখ দিয়ে বলে মানে লিখে লিখে দিতেছো হ্রাস কথাটা, ঠিক আছে? হ্রাস মানে তো তোমার হচ্ছে, আচ্ছা আমি মনে হয় ভুল করছি ক্যালকুলেশনে, দাঁড়াও আমি একবার করি 0.3 ইন্টু 10/100, এটা করছো, আর এটা ভাগ আছে ইন্টু গুণ অবস্থা যাবে 0.3, ধরো আমি ক্যালকুলেশনটা করি একবার, এক্স ভাগ 10 টু দি পাওয়ার -2, আর এখানে আছে 10/100, এটা আসবে হচ্ছে হ্যাঁ ঠিক আছে 3 টু দি পাওয়ার 4 মিটার। ওকে, এতটুকু গেল। এখন গ নাম্বার তো শেষ ভাই। বড় ঘ কি বলছে, উদ্দীপকে কোন তারটি ভার বহনের ক্ষমতা বেশি? এই এটা আমি করাই দিব না, দেখো কোন তারটির ভার বহনের ক্ষমতা বেশি। আচ্ছা লাস্ট একটা করে নিই, সেটা হচ্ছে দুইটা তারের, আচ্ছা ভার বেশি মানে কি আমরা বলতে পারি যার স্থিতিস্থাপকতার মান বেশি। ধরো একটা তার স্থিতিস্থাপকতার মান বেশি, ওইখানে তুমি যত ভর বসাতে পারবা, যার আরেকটা ধরো কম আছে, ওইখানে কি তত ভর বসাতে পারবা না, ওর থেকে কম ভর বসাইতে হবে। তার মানে যার স্থিতিস্থাপকতার মানটা বেশি তার ভার বহনের ক্ষমতা বেশি। আর আর আমরা জানি তার মানে দুই ক্ষেত্রে আমরা কি y1 আর y2 বের করব, তারপর তুলনা করব যে কোনটা y1 বড় নাকি y2 বড়। যার y1 এর মানটা বড় তার মানে কি ও স্থিতিস্থাপকতার মানটা, ওর স্থিতিস্থাপকতা বেশি, যার স্থিতিস্থাপকতা বেশি তার ভার বহনের ক্ষমতা বেশি। এখন আমাদের মূল লক্ষ্য কি y1 আর y2 তুলনা করা কোনটা বড় ছোট। আচ্ছা, এখন আমরা জানি কি বল, আমরা জানি y1 ভাগ y2 করি ইজিক্যাল f1 l1 ভাগ a1 l1, তাই না? আর এখানে f2 l2 ভাগ a2 l2। তো এখানে আর গুণ করো, f1 l1 ভাগ a1 l1 ইন্টু এখানে কি a2 l2 ভাগ f2 l2। আচ্ছা, এখন কোশ্চেনে দেখো, কোশ্চেনে ব্যাসার্ধ দেওয়া আছে, বাট এখানে তো দেখো কোশ্চেন আগে পড়ি, r1 দেওয়া আছে এত, দ্বিতীয় তারের ব্যাসার্ধ দেওয়া আছে এত, এবং ভিন্ন উপাদান দুটি তার একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো আছে। তার দুটি দৈর্ঘ্য অভিন্ন অভিন্ন, মানে কি দৈর্ঘ্য ভিন্ন, বা সরি দৈর্ঘ্য হচ্ছে সেম, তার মানে কি বড় হাতের এল, আদি দৈর্ঘ্য আর কি L1 আর L2 সেম। আচ্ছা, তার দুটোকে একই ভর ঝুলানোতে, একই ভর মানে কি ভরও সেম, আমরা জানি F ইজ ইকুয়াল mg, তার মানে কি বলও সেম বলতে পারি। আচ্ছা, বড় সেম, তার মানে কি F1 ইজ ইকুয়াল F2 বলতে পারি। আচ্ছা, এবং দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি, যেটাকে L2 ধরি, দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হবে প্রথমটির L1 এর অর্ধেক, L1 এর অর্ধেক। এখান থেকে আসে কি L1 ইজ ইকুয়াল টু L2 আসে, কারণ এটা সুন্দর মতো এখানে বসা দিয়ে মান শেষ। এখন F1 আর F2 কাটা, কারণ কি দুইটা সেম। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি, নিচে লিখতেছি y1 ভাগ y2 ইকুয়াল, উপরে থাকে L1। আচ্ছা, আদি দৈর্ঘ্য তো সেম, তাহলে কি L1 আর L2 সেম, তাহলে উপরে থাকে A2 L2 আর নিচে থাকে A1 L1। আচ্ছা, ক্ষেত্রফল কি আবার কি পাই আর স্কয়ার লিখতে পারি, তাহলে পাই আর টু স্কয়ার L2 আর নিচে পাই
r1 স্কয়ার l1, পাই পাই কাটা। আচ্ছা, এখন r2 ব্যাসার্ধ। এখন দ্বিতীয়টার ব্যাসার্ধ দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার। এটাকে মিটারে নেই, তাহলে কি 3 × 10⁻⁻2 স্কয়ার ভাগ আর ওয়ান 1 সেন্টিমিটার, তাহলে কি 10⁻²² স্কয়ার। আচ্ছা, ইন্টু L2 ভাগ L1। আমরা এখান থেকে পাইছি কি L2 2 L1, তাহলে L2 জায়গায় হচ্ছে 2 L1 বসাই, আর নিচে L1 আছে, L1 কাটা। এখন ক্যালকুলেশন করো, শেষ। y1 ভাগ y2 এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে আসবে 3 × 10⁻²। তোমরা একটু চেক দিও তো আমি ভুল করছি কিনা। 10⁻² হোল স্কয়ার ইন্টু 2, এটা যদি করো 18। আচ্ছা, আমি কি কোথাও ভুল করছি? F1 L1 A1 L1 A2 L2 F2 L2 A2 ভাগ A2 L2, ঠিক আছে। এটা যদি আর যায় A2 L2 F2 L2, হ্যাঁ ঠিক আছে। F1 কাটা F2 কাটা, কারণ বল ভর সেম, তার মানে বলও সেম। L1 আদি দৈর্ঘ্য কাটা, তাহলে A2 L2 থাকে উপরে, নিচে A1 L1 থাকে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এখানে আসছে 18। ওকে, 18। এখানে কি লিখতে পারি? y1 18 y2। তার মানে বড় কোনটা ভাই? তুমি যদি y2 এর সাথে 18 গুণ দাও, y1 এর সমান হয়, তার মানে কি y1 বড় y2। তার মানে কি প্রথম তারের ইয়াং মডুলাস বা ইয়াং গুণাঙ্ক বড়। তার মানে কি যার ইয়াং গুণাঙ্ক বড় সে হচ্ছে তার স্থিতিস্থাপকতার মানটা বেশি, আর যার স্থিতিস্থাপকতার মান বেশি তার ভার বহনের সক্ষমতা বেশি। সুতরাং প্রথম লিখে দিবা, প্রথম তারে ভার বহনের ক্ষমতা বেশি। এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের আহ এই ঢাকা বোর্ডের 8টা কোশ্চেন করে দিলাম, প্লাস 25টা এমসিকিউ। ভাই অনেক সময় আছে, মেবি 2 ঘন্টা হয়ে গেছে, জানি না কতটুকু। আচ্ছা যাই হোক, তো আশা করি বুঝছো এবং ইজি ছিল, তাই না? ঢাকা বোর্ড 24-এর ফিজিক্স কোশ্চেনটা একদম ইজি ছিল। তো যারা এই কোশ্চেনে কিন্তু 100% মার্কস পাওয়া ইজি, বুঝছো, পাওয়া উচিত, আর কি পাওয়া উচিত। সো জাস্ট পরীক্ষার হলে নার্ভটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ইনশাল্লাহ কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।